স্বামীর ফোনে বেস্ট ফ্রেন্ডের নগ্ন ছবি ও ভিডিও দেখে নীরার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। নীরার দুনিয়া থমকে গেল। ও নিজের চোখে প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু কিন্তু একটা স্ক্রিন ভিডিও, নীরার ভালোবাসার মানুষটা ওরই সবচেয়ে বিশ্বস্ত বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কথা বলতে বলতে হঠাৎ করে ফোনের ওপাশ থেকে দীপা, নীরার বান্ধবী, নিজের গায়ের জামাটা উঁচু করে ধরল। এতে উন্মত্ত হলো দীপার বক্ষস্থল। আর এইসব দেখে নীরার স্বামী তুহিন হাসছে, মাথা ঝাঁকাচ্ছে, ঠোঁট কামড়ে হাসছে। দীপার এমন কাজে বোঝাই যাচ্ছে তুহিন ভীষণ খুশি। নীরা এক পলক দেখলো ওদের এই মুহূর্তটা, আর তাতে মেয়েটার মাথা ঘুরে গেল। নীরা মুহূর্তে ভিডিও ফাইল থেকে বেরিয়ে এলো। তখনই চোখ পড়ল দীপার নগ্ন ছবিতে। দীপা সম্পূর্ণ নগ্ন, তার শরীরের প্রতিটি অংশের ছবি রয়েছে এখানে। এইসব দেখে নীরার শরীর কাঁপতে লাগলো। হাত থেকে ধপাস করে ফোনটা পড়ে গেল মেঝেতে। মেয়েটা যেন কাঁদতেও ভুলে গেছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। এটা তার স্বামী, তার ভালোবাসার মানুষটা। না না, এটা হতেই পারে না। নীরা দু হাত দিয়ে মাথা চেপে ধরল, চিৎকার করে উঠল সর্বশক্তিতে। তাদের প্রেম ছিল 2 বছরের। 2 বছরের প্রেম করার পর 3 বছর আগে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এই তো 3 বছর আগে এমন সময়ে তাদের মাখো মাখো প্রেম ছিল। এই মাসের শেষের দিকেই তো তাদের 3 বছরের বিবাহবার্ষিকী। দিবার সাহায্য নিয়েই প্রায় 3 বছর আগে তুহিনের সাথে পালিয়ে এসেছে নীরা। আর এখন সে 9 মাসের অন্তঃসত্ত্বা। নীরা ফোনটা উঠিয়ে বারবার করে দেখতে লাগলো ভিডিওটা। হতেও পারে চোখের ফুল, কিন্তু না, এটা তার চোখের ফুল নয়। এসব দেখে তার দম বন্ধ লাগছে, ঘৃণার শরীরের ভিতরে রি রি করছে। সে কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। তুহিন কখনো নিজের ফোন হাতছাড়াই করে না, সবসময় হাতে রাখে। এমনিতেই নীরারও খুব একটা প্রয়োজন পড়ে না তুহিনের ফোন, তাই সেও বেশি ঘাটে না। চলমান মাসের শেষের দিকে তাদের বিবাহবার্ষিকী। এই জন্য নীরা তার আর তুহিনের পুরনো ছবি ফ্রেমে বাঁধাবে। নীরার ফোনে সেসব ছবি নেই, তুহিনের ফোনে আছে। সেই জন্য নীরা আজ তুহিনের ফোন হাতে নিয়েছে। ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা সেভ ফোল্ডার নামে ফোল্ডারের সামনে আসে। সেভ ফোল্ডার নামে ফোল্ডারটা সামনে আসে তার, যা লক করা। নীরা নানা রকম পিন দিয়ে খুলতে চেষ্টা করলো, কিন্তু খুলতে পারলো না। এরপর সে তুহিনের জন্ম তারিখ দিয়ে লক খোলার চেষ্টা করে। নীরা আন্দাজে এটাই করলো, লক খুলে যায় সেই ফোল্ডারের। আর তখনই বেরিয়ে আসে সেই ছবি আর ভিডিও। নীরা ফোনটা রেখেই কিছুক্ষণ বিছানাতেই বসে থাকে থ মেরে। সবচেয়ে কাছের দুজন মানুষ তার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলো, হ্যাঁ যেন নীরা বিশ্বাসই করতে পারছে না। এটা কিভাবে সম্ভব, কতদিন চলছে এসব, নীরা কিছুই জানে না, কিছুই না। দীপা তো 2 দিন আগেও এসেছিল ওদের বাড়িতে। নীরা প্রেগনেন্ট হওয়ার পর থেকেই দীপা রেগুলার ওদের বাড়িতে আসে নীরার কাজে সাহায্য করার জন্য। কই, নীরার চোখে তো এতদিন সন্দেহজনক কিছুই পড়েনি। তাহলে নীরা দম বন্ধ হয়ে আসছে। ফুল স্পিডে ফ্যান চালিয়েও নীরা ঘেমে যাচ্ছে। সে 2 হাত মুখের সামনে নিয়ে বাতাস করার মতো নাড়তে লাগলো, আর জোরে জোরে দম নিতে চেষ্টা করলো। কিছুক্ষণ পর নীরা নিজের উঁচু পেটে হাত রাখলো। কিছুদিন আগে আলট্রা করা হয়েছে, ডাক্তাররা বলেছে তার মেয়ে হবে। নীরা পেটে হাত রেখে তার সন্তানের কথা ভেবে কেঁদে ফেললো। কি হবে তার মেয়ের, কি হবে তার ভবিষ্যৎ? আর তার বাপের বাড়ির আর্থিক অবস্থাও আহামরি ভালো নয়। কোথায় যাবে সে? বুকের মাঝে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। আচ্ছা, যারা এভাবে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যায়, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, ওদের কখনো আফসোস হয় না? কখনো ভয় হয় না? অপর মানুষটার কথা কখনো মনে পড়ে না? ঠকানো মানুষগুলো কেন ভাবে না তাহাদের জন্য অপর মানুষটার কি পরিমাণ কষ্ট হয়? কেন তারা বোঝে না? নীরা কাঁদতে লাগলো। 9 মাসের অন্তঃসত্ত্বা হয়ে বেচারি নড়তে চড়তেও কষ্ট হয়। সে যে কাঁদবে সেই অবস্থাটাও নেই মেয়েটার। ঠিক এই সময়ে কলিং বেলের শব্দ হলো। নীরা দয়াল ঘড়িতে একবার চোখ বোলালো। 7:30টা বাজে। তুহিন এসেছে। নীরা চোখের পানি মুছে নিল। সে যতটুকু সম্ভব নিজেকে স্বাভাবিক করলো। এখন কোনো রিয়েক্ট করা যাবে না তার, সবকিছু গোড়া থেকে জানতে হবে। আর তা করতে হলে তাকে আগের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। মেয়েটা ধীরে ধীরে বেসিনের কাছে গেল, মুখে চোখে পানি দিয়ে তারপর উঠে গেল দরজা খুলতে।
নীরা দরজা খুলতে চমকে উঠল। দীপা আর তুহিন পাশাপাশি দাঁড়িয়ে, তুহিনের ব্যাগটা দীপার হাতে। নীরা বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু তার মন মানছে না। বড় কষ্ট হচ্ছে বুকের মাঝে, চারিদিকে কিসের যেন হাহাকার। নীরা মনে মনে বারবার বলছে, ও আল্লাহ, ধৈর্য দাও আমাকে। আমি ওদের সামনে ভাঙতে চাই না আল্লাহ। কিন্তু মেয়েটা পারছে না নিজেকে সামলাতে। শেষে নিজের সাথে যুদ্ধ হেরে গেল নীরা। ওদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এতে বোধ হয় বিচলিত হলো তুহিন। এগিয়ে এলো নীরার দিকে। সোনা, কি হয়েছে গো? শরীর খারাপ লাগছে? এই দেখো, দীপাকে নিয়ে এসেছি, তোমার মন খারাপের ঔষধ। ও আজকে থাকবে এখানে। প্লিজ, কেউ গল্পটা শোনার পর গালাগালি করবেন না। গল্পটা একটা আব্বুর জীবন থেকে নেওয়া গল্প। দীপা প্রায় আসে নীরার কাছে। দীপা না আসলেও তুহিন নিয়ে আসে ওকে। এই ব্যাপারটা আগে কোনোদিন চোখে লাগেনি নীরার, কিন্তু আজ আজ হঠাৎ নীরার মনে হলো এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। তুই নীরাকে ধরে খাটের উপর নিয়ে বসালো। দীপাও এগিয়ে এলো নীরার কাছে। নীরার এক পাশে তুহিন বসা, আর এক পাশে দীপা বসা। দীপা চিন্তিত হয়েই বলল। নীরু, খারাপ লাগছে শরীর? কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। দীপার বলা ভালো কথাও নীরার আজ অভিনয় মনে হলো, কিন্তু দীপা ও তুহিনকে কিছুই বুঝতে দিল না। হালকা হাসার চেষ্টা করে বলল। এই তো, মাথাটা একটু ঘুরছে। কথা শেষ করে নীরা আবারও বলল। আমার প্রচুর ঘুম পাচ্ছে রে, তুই থাকবি? নীরা ঘুমের কথা বলা মাত্রই তুহিনের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। চাল লক্ষ্য করলো নীরা। একবার দীপার দিকে তাকালো, সেও মুচকি হাসছে। এইসব দেখে নীরা আরো দম বন্ধ লাগছে। এদের দুজনের মতি গতি কিছুতেই ঠিক লাগছে না নীরার। তুহিন বলল। তুমি খেয়েছো কিছু? না খেয়ে ঘুমানো যাবে না তো। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। তুহিন উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। নীরা দীপাকে বলল। আচ্ছা তুই বস, আমি তুহিনকে তোয়ালে দিয়ে আসি। নীরার প্রস্তাব দীপা সাথে সাথেই নাকচ করে দিয়ে বলল। না, আমি যাচ্ছি। নীরা অবাক হয় নাটক করলো। সে জানতো এমনই হবে, কেননা আগে এরকম বহুবারই ঘটেছে। নীরা তখন সেসব খেয়াল করেনি বলেই হয়তো আজ তাকে এমন ভাবে ঠকাচ্ছে এই দুইজন। এমা কেন, তুই যাবি কেন? নীরার এমন কথাতে খানিকটা থমকে গেল দীপা। সে বলল। না মানে তুই এমনিই পারিস না নড়তে, তোর যেতে কষ্ট হবে তাই বলছিলাম। আমি ওইটা ভাইয়াকে দিয়ে আসি। নীরা মুচকি হাসলো, বলল। যাবি? তাহলে যা, দিয়ে আয়, আমি একটু শুয়ে নিই। নীরার বলার সাথে সাথে দীপা উঠে চলে গেল। নীরা ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসলো, অথচ ওর কলিজাটা ফেটে যাচ্ছে। এই যন্ত্রণা আদৌ কি সহ্য করা যায়? নিজের ভালোবাসার মানুষটাকে সে হারিয়ে ফেলেছে ধীরে ধীরে, অথচ সে হাসছে। নীরার ছোট্ট সংসার, এই রুমের একটা ভাড়া বাসায় থাকে তারা। নীরাদের বাসা থেকে দীপার বাড়ি যেতে সময় লাগে 10 মিনিট, মানে অনেকটাই কাছাকাছি। আর ওরা দুজন ক্লাস 1 থেকেই বান্ধবী, সেই হিসাবে ওদের বন্ধুত্ব গভীরতাও অনেক। আর ঠিক এই কারণেই নীরা দীপা ও তুহিনের বিশ্বাসঘাতকতা বুঝতেই পারেনি। প্রায় অনেকক্ষণ কাটার পরও দীপা এলো না। নীরার মন ধুকপুক ধুকপুক নিয়ে উঠে গেল। ওয়াশরুমের সামনে গিয়ে দেখলো দীপা নেই সেখানে। ভেতর থেকে হাসির আওয়াজ আসছে। নীরা চোখের পানি ধরে রাখতে পারলো না, ভাবতে লাগলো সে কি করবে এখন। ডাকবে ওদের? নীরা ডাকতে চাইলো, ওর মন সায় জানালো না। নীরা মনে মনে বলছে। এখন ডাকলে ওদের খেলা খতম হয়ে যাবে। ওরা কত দূর যেতে পারে তুই দেখ। তোর জানা উচিত তোকে ওরা কি কি উপায়ে বোকা বানিয়েছে। নীরা নিজের মনের কথা শুনলো। সে অশ্রু টলমল চোখ নিয়ে ফিরে এলো নিজের রুমে। বিছনায় শুয়ে কাঁদতে লাগলো নীরব ভাবে। সবকিছু এখনো স্বপ্ন মনে হচ্ছে তার। বারবার মনে হচ্ছে এই স্বপ্ন ঘুম ভাঙলেই চলে যাবে, কিন্তু না, এটা স্বপ্ন ছিল না। তার ভাবনার মাঝেই দীপা এলো, নীরার মাথার কাছে বসলো, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আর কিছুদিন, তারপরেই আমাদের রাজকন্যা চলে আসবে। তারপর থেকে আর কোনো কষ্ট হবে না তোর। নীরা চোখের পানি মুছে নিল সন্তর্পণে। দীপার অগোচরে তার ছেলের হেসেই বলল। কষ্ট হলেও বা কি বল, আমার স্বামীকে সামলানোর জন্য তো তুই আছিসই। নীরার কথা শুনে দীপার মুখটা কালো হয়ে গেল। মুখ দেখে বোঝা যাচ্ছে ও ধরা পড়ার ভয়ে ছিটিয়ে গেছে। নীরা কাঁদতে কাঁদতে মনে হাসলো, আবার বলল। কি রে, তো কেমন দেখাচ্ছে কেন? আমি বলেছি আমার কষ্ট হলেও তুই তো আছিসই তুহিনকে ও আমাকে দেখার জন্য। দীপা যেন স্বস্তি পেল। প্রাণোচ্ছল হেসে নীরার গাল টেনেই বলল। হুম, আছি তো। আমার গুলুমুলু বান্ধবীর জন্য আমি ছাড়া কে থাকবে শুনি?
নীরা দীপার কথাতে তেমন পাত্তাই দিল না। সে তার মতো করে হেসেই বলল। কাপড় ভিজে দেখাচ্ছে, ভিজলি কিভাবে তুই? দীপার হাসি উবে গেল। মনে মনে বিরক্ত হলো সে। এত প্রশ্ন কেন করছে নীরা? দীপার মনে এমন প্রশ্ন এলেও সে এতটা মনোযোগ দেওয়ার সময় পেল না। তার আগেই তুহিন এলো, হাতে তোয়ালেটা দীপার মুখে ছুঁড়ে মারলো, রসিকতা করে বলল। যাও তো শালিকা, এটা মেলে দিয়ে আসো। মীরা তাকালো তুহিনের দিকে, তুহিন তাকালো দীপার দিকে। দীপা উঠলেই তুহিন চোখ মারলো, একটা ফ্লাইং কিসও ছুঁড়ে মারলো দীপার দিকে। দীপার লাজুক একটা হাসি দিয়ে চলে গেল। মীরা বুকে পাথর চেপে দেখে গেল সবটা। বিশ্বাসঘাতকটা এমন করে, কি সুন্দর অভিনয় করে তারা। নীরা মনে মনে ভাবলো, এদের দুজনকে যদি নাটক সিনেমায় নেওয়া হয় তাহলে নিশ্চিত তারা পুরস্কার জিতবে। ততক্ষণে দীপা চলে এসেছে। তুহিন নীরাকে ধরে উঠাতে গেল। নীরা হাত দিয়ে বাধা দিয়ে বলল। থাক আমি উঠছি, থাক আমি উঠছি। এখন থেকেই একা ওঠা শিখতে হবে, বুঝলি? সবাই চিরদিন একই রকম থাকে না, আমাদের একা জীবন কাটাতে হয়। এই জন্য আগে ভাগেই একা একা চলতে শেখা উচিত। তুহিন বুঝল না নীরার কথার মানে, বিভ্রান্ত হয়েই বলল। কি বলছো নীরু? নীরা ফিক করে হেসে উঠল। অভিনেতাদের সাথে থাকতে থাকতে সেও কি অভিনয় শিখে গেল নাকি? বুকের ভিতরে কি পরিমাণ কষ্ট হচ্ছে, অথচ সে কেমন হেসে চলছে। মানুষ একটা কথা বলে, অল্প শোকে হয় কাতর, অধিক শোকে হয় পাথর। নীরা বুঝি পাথরে হয়ে গেল। আরে কিছুদিন পরে সিজার, যদি আর না বাঁচি তখন তো তোমার একা একাই থাকতে হবে, সেটাই বললাম। নীরা নিচে উঠল। আস্তে ধীরে সে গেল রান্নাঘরের দিকে। ভুলেও পিছনে তাকালো না সে। তাকালে মেয়েটা আরো কষ্ট হতো। পিছনে তাকালে দেখতে পেত তার স্বামী আর প্রিয় বান্ধবীর আপত্তিকর অবস্থা। নীরা আপন মনে থালাবাটি সাজিয়ে ভাত তরকারি নিয়ে নিজেদের রুমে এলো। ওরা রুমে বসে খাওয়া দাওয়া করে। নীরা রুমে এসে দেখলো দীপা আর তুহিন পাশাপাশি, বলতে গেলে অনেকটাই কাছাকাছি এসে মোবাইলে কিছু একটা দেখছে আর মিটিমিটি করে হাসছে। নীরাকে আসতে দেখে ওরা সরে দুজন দুজনের থেকে। নীরা এইসব দেখেও না দেখার ভান করে থালাবাটি রেখে আবার রান্নাঘরে গেল। নিজে যতই শক্ত থাকুক, চোখের পানি কিছুতেই বাদ মানছে না। নীরা পেটে হাত রেখেই বলল। সোনা, তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোকে কিছুতেই এমন নোংরা বাবার সান্নিধ্যে রাখবো না, কিছুতেই না। চাপা কষ্টগুলো আর বাধা মানছে না। নীরা দ্রুত গেল ওয়াশরুমে, দরজা বন্ধ করে ঝর্ণার ট্যাপ সবগুলো ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো হাউমাউ করে। আহারে জীবন, আহারে ভালোবাসা। তার স্বামী, তার ভালোবাসার মানুষটা, যেখানে নিজের স্বামীর ভাগ যেখানে নিজের স্বামীর ভাগ অন্য মেয়েরা কাউকেই দিতে পারে না, সেখানে নীরা নিজ চোখে দেখে তার স্বামীকে অন্যজনের হতে। এই কষ্ট আদৌ রাখা যায় না। নীরা পেটে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল। তোর মা অনেক স্ট্রং সোনা, তবুও এই কষ্ট সহ্য করতে পারছে না। তুই কবে আসবি মা? তুই ছাড়া তোর মায়ের আর কেউ নেই। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল তুহিন আর দীপা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। নীরাকে ওরা লক্ষ্য করেনি, এই জন্যই হয়তো তুহিন দীপাকে গালে তুলে খাইয়ে দিল। নীরা সেটা লক্ষ্য করে কেসে উঠল। আর তাতে ওরা দুজনে ছিটকে সরে গেল। এমন অভিনয় করলো যেন মনে হয় ওরা নিজেদের মতোই খাচ্ছিল। নীরা ওদেরকে সুযোগ দিল আর তো কিছুক্ষণ, এইটুকু সময় না হয় একটু মজা মস্তি করে নিক। নীরা হাসতে হাসতে দীপাকে বলল। কি রে, এসেছিস বান্ধবীর কাছে, অথচ বান্ধবীকে রেখে বান্ধবীর বরের সাথে খেতে বসেছিস? এত লোভী কেন তুই? নীরা কথাটা এমনভাবে বলল যে ওরা ভাবলো নীরা হয়তো মজা করেছে, কিন্তু নীরা তো মজা করেনি। ওরা যেমন অভিনয় করেছে নীরাও তেমন হালকা করে অভিনয় করলো। দীপা আর তুহিন নীরার কথায় কোনো প্রতি উত্তর করলো না, শুধু হেসে গেল। খাওয়া দাওয়া শেষ করে দীপা যাওয়ার পালা, কিন্তু ও যাচ্ছে না। আর তুহিনও দীপার যাওয়ার কথা বলছে না। নীরা শুয়ে আছে আর ওরা দুজন এটা সেটাই গল্প করছে, যেমনটা এর আগেও করে এসেছে। বাধ্য হয়ে নীরাই বলল। দীপা তুই বাসায় যাবি না? অনেক রাত হলো তো। দীপা কিছু বলবে তার আগে তুহিন বলল। তোমাকে তো বলতেই ভুলে গেছি। আরে আর বলো না, আঙ্কেল আন্টি তো বাসাতেই নেই। আন্টি বলছিল এখন তো দিনকাল ভালো না, দীপা যেন একা বাড়িতে না থাকে। নীরা মনে মনে তাচ্ছিল হাসত। তুহিন এই একই কথা অনেকবার বলেছে নীরাকে, আর বোকার ঘরে বোকা নীরা সবটা বিশ্বাস করেছে তখন। কিন্তু এখন কি আর সেই দিন আসছে? নীরা জানে এটা তুহিনের সাজানো মিথ্যা, আর নীরা মেনেও নিল সেটা। তুহিনকে বলল। আচ্ছা, তার কতক্ষণ গল্প করবে শুনি? ঘুমোতে হবে না? দীপার দিকে তাকিয়ে বলল।
শোন না দীপা, তাহলে তুই পাশের ঘরে গিয়ে শুয়ে পড়। আমার প্রচুর ঘুম পাচ্ছে। তাছাড়া তোর দুলাভাইও তো সারাদিন খাটাখাটুনি করে এসেছে। এখন একটু রেস্ট করুক। নীরার কথাতে ওরা দুজনে অসন্তুষ্ট হলো ঠিকই, কিন্তু মেনে নিল। নীরার ভাবনা যদি সত্যি হয় তবে আজ রাতে সাকার নাকা একটা নাটক হবে। তুহিন দীপাকে ওদের অন্য রুমে দিয়ে এলো। এরপর বসে নীরার পাশে শুয়ে পড়ল। এতক্ষণের প্রাণোচ্ছল মানুষটা নীরার কাছে আসতে কেমন নির্জীব হয়ে গেল। তুহিন শুয়ে অমনি অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নিল। নীরার খারাপ লাগলো, তা প্রকাশ করলো না। খারাপ লেগে আর কি হবে, তবু তার কেমন লাগলো। মনকে কি আর মানানো যায়? কি সুন্দর অভিনয় জানে তার ভালোবাসার মানুষটা। ইস, নীরার এখনো আফসোস হচ্ছে। এই নায়কের মতো দেখতে সুদর্শন পুরুষটি যদি সত্যি অভিনয় করত, তাহলে সে আসলে কিছু করতে পারত। নীরা মেয়েটার গায়ের রং দুধে আলতা বা মমের মতো না হলেও সে উজ্জ্বল সম্বর্ণ। সে আর তুহিন যখন প্রেম নামক সম্পর্কে ছিল, তখন তুহিন তাকে ডাকতো মায়াবতী নামে। নীরার মুখে নাকি অসম্ভব মায়া, অথচ আজ আর সেই শখের মায়াবতীকে ছেড়ে তুহিন অন্য নারীতে আসক্ত। সবচেয়ে বড় কথা, তারই রক্ত নীরার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। হাই! আর এই সময়ে মেয়েটা এমন একটা কথা জানতে পারলো। সময় গড়িয়ে যায়, কেটে গেল কয়েকটা ঘন্টা। নীরার বিছনায় দুজন মানুষ, দুদিকে ফেরা। দুজনে ঘুমের ভান ধরে শুয়ে আছে। রাত তখন সম্ভবত 12টা। তুহিন হঠাৎ করে উঠে বসলো। নীরা টের পেল তুহিন উঠছে, কিন্তু সে কিছুই বলল না। তুহিন উঠে নীরাকে মৃদু স্বরে ডাকতে লাগলো কয়েকবার, নীরা জেগে আছে কিনা দেখার জন্য। নীরা তা বুঝলো, এই জন্য সে কোনো শব্দই করলো না। তুহিন যখন বুঝলো নীরা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন এসে নিঃশব্দ উঠে গেল বিছনা ছেড়ে। নীরা মাথা কাত করে দেখলো তুহিনের যাওয়া। তুহিন দীপার রুমের কাছে গিয়ে দুইটা টোকা দিতেই দীপা দরজা খুলে দিল। নীরা শুনতে পেল দীপার খিলখিলি হাসির শব্দ। দীপা হাসলে তুহিন দীপার মুখ চেপে ধরলো, যাতে হাসতে না পারে। নীরা সবটা দেখে গেল। দীপার ঘরের দরজা বন্ধ হয়ে গেল। নীরা উঠে বসলো। এবার সে তার কাজ করবে। তার সাথে করা এত বড় বিশ্বাসঘাতকতা সে মুখ বুজে মেনে নিবে না। এতটা মহা সে নয়। নেহাত সরল মনের ছিল, তাই দিনের পর দিন তাকে ঠকিয়েছে শয়তান দুটো। কিন্তু আর নয়, নীরা যখন সবটা জানে তখন এইসব জুলুম কিছুতেই মেনে নিবে না সে। নীরা কিছুক্ষণ ভাবলো এখন সে কি করবে। নীরাদের বাড়ির বেশি দূর না, আধা ঘন্টা লাগে যেতে। নীরা প্রথমে তার মায়ের কাছে কল করলো। এত রাতে নীরার বাবা মায়ের স্বাভাবিকভাবে ঘুমানোর কথা, কিন্তু তারা জেগে আছেন। নীরা প্রথমবার কল করতে ওর বাবা মা কল রিসিভ করলো। তিনি বিচলিত হয়ে বললেন। হ্যাঁ রে মা, ঠিক আছিস? নীরা অস্পষ্ট স্বরে বলল। ঠিক আছি। তোমরা এসো এখন। ওরা একসাথেই আছে। নীরা তখন বাথরুম থেকে বের হয়ে যখন দেখেছে তুহিন দীপাকে খাইয়ে দিচ্ছে, তখন আর সহ্য করতে পারেনি। নীরার সাথে সাথে ওর বাবা মাকে ফোন দিয়ে সবকিছু বলে দিয়েছে। নীরার বাবা বিচক্ষণ মানুষ, লেখাপড়া করেছেন ক্লাস 10 পর্যন্ত। তারপরে অভাবে টানা ছাড়া আর পড়া হয়নি, কিন্তু তার কথাবার্তা আচার ব্যবহার দেখলে বোঝার উপায় নেই তিনি এত কম লেখাপড়া করেছেন। সব শুনে নীরার মা ভেঙে পড়লেও তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বলেছেন। তুই চিন্তা করিস না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। আমার রক্ত বিক্রি করে হলেও তোর ভবিষ্যৎ আমি করে দিব। শোন, ওই জানোয়ারকে হাতে নাতে ধরতে হবে। আমার মেয়েকে ঠকানোর শাস্তি ওদের পেতে হবে মা। তুই চুপ থাক, দেখ ওরা কি করে, কত দূর যেতে পারে। কষ্ট হলেও তুই একা কিছু করতে যাস না। আব্বু আছে তোর সাথে, আমাদের ফোন দিলেই আমরা আসবো। সেই পরিকল্পনা অনুসারী নীরা এতক্ষণ চুপ ছিল। এখন সময় এসেছে ওদের ধরার। নীলা কল কেটে দিল। সে ধীরে সুস্থে উঠল। ডিম লাইটে হলদে আলোতে রুমের সব কিছু দেখা যাচ্ছে। সে প্রথমে দীপা আর তুহিনের রুমের দরজার বাহির থেকে আটকে দিল। নীরা দরজা দেওয়ার সময় ভিতর থেকে গংরানোর আওয়াজ পেল। এটা কিসের আওয়াজ নীরার বুঝতে অসুবিধা হলো না। দুজন নর নারীর নিষিদ্ধ মিলনের মতো তখন। ওরা বুঝতে পারলো না কি অপেক্ষা করছে ওদের জন্য। এইসব শুনে নীরার মন শক্ত করলো। নিঃশব্দে দরজা আটকে সে সদর দরজার কাছে গেল। মেয়েটার উঁচু পেট নিয়ে চলাফেরা করতে ভীষণ কষ্ট হয়, তবু সে ধীরে সুস্থ সদর দরজা খুলে বাইরে গেল। এই ঘরে তার দম বন্ধ লাগছে। নীরা বাহিরে আসতেই তার মাথায় এলো আরেক ভাবনা।
নীরা গেল পাশের বাড়িতে। তারা সবাই ঘুমিয়ে পড়েছে। নীরা দরজায় কড়া নাড়তে লাগলো একের পর এক, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের করলো না। যদি তার কথা শুনে তুহিনরা কিছু বুঝে যায়। নীরা দরজার শব্দ করার কারণে পাশের বাড়ির লোকজন উঠে গেল। সেই বাড়ির পুরুষ লোকটা দরজা খুলে দেখলো নীরা দাঁড়িয়েছে। এত রাতে লোকটার নীরাকে দেখেই মনে হলো কিছু হয়েছে। তিনি নিজের স্ত্রীকে ডাক দিল। রুকমানা এলো দূরত্ব। নীরা কান্না বিচলিত কণ্ঠে ওনাদেরকে বলল, আপনারা আমার সাথে আসুন প্লিজ। আমার হাজবেন্ড আর ফ্রেন্ড এই রুমে। মেয়েটা আর কথা বলতে পারল না, কেঁদে ফেলল সে। প্রতিবেশী লোকটা তাদের প্রতিবেশী আরো কয়েকজনকে ডেকে আনলো। সবাই আসার পরে নীরা সমেত তারা নীরাদের বাসায় ঢুকলো। লোকজন প্রায় 15 জনের মতো হয়েছে। তাদের মাঝে একজনের নাম ফয়সাল। ফয়সাল আগে গেল তুহিন ও দীপার রুমের কাছে নীরা সত্যি বলেছে কিনা দেখার জন্য। দীপা তুহিন তখনও ঘৃণ্য পাপের মতো। তারা তো কিছু টের পায়নি, বরং রুমের সেই বাজে শব্দগুলো আরো বেশি প্রকট হয়েছে, যা বাহির থেকেও শোনা যাচ্ছে। যা শুনে সবাই মিলে ঠিক করলো প্রথমে পুলিশ ডাকবে, তারপর পুলিশ এসে যা করার করবে। কেননা তাদের বোঝা হয়ে গেছে নীরা ধারণাই সত্যি। তার স্বামী ও বান্ধবী পরকীয়ার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছে। তারা বাহির থেকে সেই শব্দের রেকর্ডও করলো। আর নীরার কাছে তো তুহিনের ফোন আছে, তাতে খুঁজলে হয়তো আরো অনেক কিছু পাওয়া যাবে। সবাই যখন পুলিশ ডাকতে চাইলো তখন ফয়সাল এতে বাধা দিল সবাইকে। তার কথা হলো এখন পুলিশ ডাকা যাবে না, কেননা বাংলাদেশের আইন ব্যবস্থা এতটাও উন্নত নয়। দেখা গেল পুলিশকে কিছু টাকা দিলেই তুহিনকে ছেড়ে দিল। এতে নীরা তার সঠিক বিচারও পাবে না, আর তুহিনরা তাদের প্রাপ্য শাস্তিও পাবে না। তাই আগে তারা বিচার করবে, তারপর শয়তান দুটোকে আইনের হাতে তুলে দিবে, যাতে নীরা ও তার বাচ্চার ভরণ পোষণের ব্যবস্থাও হয়। ততক্ষণে নীরার বাবা মা চলে এসেছেন। তারা এসে চেঁচামেচিতে মেচিয়ে তাণ্ডব বাঁধিয়ে দিল। এতে হয়তো কিছু টের পেল তুহিনরা। এরপর সবাই মিলে দরজায় শব্দ করে ডাকতে শুরু করলো দীপা ও তুহিনকে। হঠাৎ সবার এমন ডাকে পিড়ে চমকে গেল দীপা ও তুহিনের। তাদের তো ধরা পড়ার কথা নয়, তাহলে কিভাবে কি? দীপা ও তুহিন দুজনে ছিটকে সরে গেল দুজনের থেকে। আতঙ্কে দুজন থরথর করে কাঁপতে লাগলো। দুজনের গায়ে এই সময় একটা সুতোও নেই। তখন শুনতে পেল নীরার বাবার বাজখাই গলা, জানোয়ারের বাচ্চা, দরজা খোল বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। বেরিয়ে আয় বলছি। ওনার সাথে সাথে প্রতিবেশী কয়েকজনও ডাকতে লাগলো একইভাবে। তারা দুজন ধাক্কাতে লাগলো সজোরে। এখন এই দরজা না খুললে হয়তো ভেঙে যাবে দরজাটা। দীপা ও তুহিন দুজনে ফ্রেশ হয়ে গেছে। তুহিনের থেকে দীপা একটু বেশি ভয়ে আছে। সে ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গায়ে শুধুমাত্র কাঁথা পেঁচিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সে ভেঙে পড়লো অঝোর কান্নায়। কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি, ওই শয়তানটা আমার সাথে জোর করছিল। অনেকগুলো পুরুষকে পেরিয়ে সে গিয়ে নীরার পায়ে পড়ল। দীপার কাণ্ড দেখে তুহিন পুরো তাজ্জব বনে গেল। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত সে ভুলে গেল। অবশ্য মনে থাকলেই বা করবে কি? কি করবে সে? তুহিন কোনো মতে নিজের লজ্জার স্থান ঠেকে বিছনায় চোরের মতো বসে রইল। তার হাতে আর কিছুই নেই, এটা ভালোভাবে বুঝে গেছে সে। আর তখনই নীরার বাবা এসে তুহিনের চুল ধরে কাঠ থেকে নিচে নামালো। কিছু না দেখে এলোপাতাড়ি পেটাতে লাগলো। খাট থেকে নামার কারণে তুহিন পুরোপুরি উলঙ্গ হয়ে গেছে। এখানে দুজনও মহিলা ছিল। যেহেতু মহিলারা রয়েছে তাই ফয়সাল একটা লুঙ্গি দিয়ে দিল তুহিন তুহিনকে। তুহিন অনুভূতি শূন্য হয়ে লুঙ্গিটা পরল। আর তখনই নীরার প্রতিবেশী সবাই হামলে পড়ল ওর উপর। সবাই মিলে প্রথমে গণধোলাই দিল শয়তানটাকে। ওইদিকে দীপা নিজে বাঁচার জন্য নীরার পায়ের কাছে বসে কাঁদতে চলছে। মহিলারা ওকেও কায়দা মতো কয়েকটা মেরেছে, কিন্তু তাতেও বেহাটার লজ্জা হয়নি। যেহেতু এখানে পুরুষ কেউ নেই, তাই সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গলা ও বুকের কাছের বাইটগুলো দেখাতে লাগলো। সে এটা বোঝাতে চাইছে যে তার সাথে অন্যায় হয়েছে। কিন্তু নীরা ওর দিকে একবারও ফিরে তাকালো না। কিন্তু যখন দেখলো দীপা সরছেই না, তখন রেগে নীরা একটা লাথি মেরে দিল দীপার বুকের কাছে। এতে ওর কোনো ভাববেগ দেখা গেল না। সে পড়ে গিয়ে আবার উঠল, আবার কাঁদতে লাগলো। বেয়াদবটা তখনও একটা কাঁথা জড়িয়ে নিজের শরীর
থেকে আছে, যা নীরার রাতের কারণে খুলে গিয়েছিল। এইসব দেখে রুকমানা নীরার একটা ঢলা ঢলা জামা এনে সবার মাঝে দীপাকে পরিয়ে দিল। তারা এতটা নির্দয় হতো না, কিন্তু তাদের কথা হলো, যেহেতু বান্ধবীর বরের সাথে এক বিছানায় শুতে লজ্জা করেনি, এখন লজ্জা করে লাভ কি? এরপর দুটোকে এক জায়গায় আনা হলো। নীরার বাবা দীপাকে নীরার মতোই ভালোবাসেন, যেহেতু ওদের সম্পর্কটা অনেক বছরের। আর সে দীপা কিনা তার মেয়ের এত বড় সর্বনাশ করেছে। নীরার বাবা নিজের রাগ সামলাতে না পেরে দীপাকে কয়েকটা থাপ্পড় মারলো। প্রথমে নীরার বাবা ও মাও মারলো, কিন্তু তাদের রাগ কিছুতেই থামছে না। যতবার তারা নীরার কান্নারত মুখটা দিকে তাকাচ্ছে, ততবারে সবার মাথায় রক্ত উঠে যাচ্ছে। কিছুক্ষণ পরে দীপার বাবা মা এলো ঘটনাস্থলে। তাদেরকে খবর দেওয়া হয়েছিল। তাদের মেয়ে যে এমন একটা কাজ করবে, এটা তারা কল্পনাও করেনি। প্রথমে মেয়ের কান্না দেখে তারা ভেবেছিল সব দোষ তুহিনের, কিন্তু তাদের ভাবনা নীরা সত্যি হতে দিল না। তুহিনের ফোনের সেই স্ক্রিন ভিডিও ও ফটোগুলো সবাইকে দেখিয়ে দিল সে। ফটো ও ভিডিও দেখার পর দীপার বাবা মা ভেঙে পড়লেন। দীপার মা আকুতি মিনতি করতে লাগলো যাতে দীপাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু দীপার বাবা তার উল্টো করলেন। তিনি ভর মজিষে দীপাকে মারলেন। সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, এটা আমার মেয়ে হতেই পারে না। এ যা অন্যায় করেছে, তাতে এর শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। যদি পারতাম আমি তাই করতাম, কিন্তু সেটা করলে আইন হাতে তুলে নেওয়া হবে। তবে অন্যায় যেহেতু করেছে, আপনারা শাস্তি দেন। শুধু মনে রাখবেন, জানটা যেন না বের হয়। দীপার বাবা এইটুকু বলে দীপার মাকে টানতে টানতে নিয়ে বের হয়ে গেলেন। একজন আত্মসম্মান বোধ মানুষকে দেখে সবাই অবাক হলো, কিন্তু এই সময়ে সবাই এইসব সাইডে রেখে মন দিল দীপা ও তুহিনের দিকে। দীপা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেললেও তুহিন একটুকু কাঁদেনি। সে জ্যান্ত মরা মানুষের মতো যে যেদিক নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। তুহিন করুণ চোখে নীরার দিকে কয়েকবার তাকিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নীরা ভুল করেও ওদের দিকে একবারও তাকায়নি। তার ঘৃণা লাগছে ওদের দিকে তাকাতে। তার পবিত্র দৃষ্টি ওদের মতো বিষাক্ত কীটের দিকে তাকাবে না। তাকে ঘিরে রয়েছে সব পাড়াপড়শি। নীরা আপাতত তাদের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর সিদ্ধান্ত হলো শয়তান দুটোকে বেঁধে রাখবে। দীপা ও তুহিনকে নীরাদের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে দিল সবাই। এরপর ফয়সাল একটা কাঁচি এনে তুহিনের সমস্ত চুল এবড় থবড় করে কেটে দিল। তুহিন টু শব্দ পর্যন্ত করলো না। মূলত সে শক খেয়েছে প্রচুর। দীপা যে এমন একটা মুহূর্তে পাল্টি খাবে, সেটা সে ভাবতেই পারেনি। প্রতিবেশী একজন মহিলা আর একটা কাঁচি এনে দীপার ঘন লম্বা চুলগুলো কেটে দিল। এমনভাবে কাটলো, এরপর নেড়া না হয়ে উপায়ই নেই। দীপা চিৎকার করে কাঁদলেও কোনো লাভ হলো না। তার কথা শুনলই না কেউ। তুই না দীপা সরকারি ঢোল হয়ে গেছে, যে যেভাবেই পাচ্ছে পেটাচ্ছে। কিছুক্ষণ পর একজন কালির হাড়ি এনে দুইটার মুখে ঘষে দিল। এতে দুজনের মুখ কালিতে ভরে গেল। রাত অনেক হয়েছে। এরপর সিদ্ধান্ত হলো দীপা তুহিন সারা রাত খুঁটির সাথে বেঁধে থাকবে। তারপর সকাল হলে পুলিশ ডাকা হবে। সবাই সেটাই করলো। দীপা তুহিনকে ওভাবেই ফেলে রেখে যার যার বাড়িতে চলে গেল। নীরার বাড়িতে এখন শুধুমাত্র সে আর তার বাবা মা। নীরার মা হাত হুতাশ করতে থাকলো। একের পর এক তার চিন্তা, কি হবে তার মেয়ের ভবিষ্যৎ, কি হবে বাচ্চাটার উপর। পড়লো বাবা মাকে কাছে পেয়ে নীরাও ভেঙে পড়লো খুব। সে কাঁদতে লাগলো হাহাকার করে। নীরার বাবাও এতক্ষণ শান্ত থাকলেও মেয়ের ভবিষ্যতের চিন্তা হচ্ছে তারও। তিনি চুপচাপ মাথায় হাত দিয়ে বসে আছেন। হয়তো মানুষটা কাঁদছেন। প্রেগনেন্সির সময়ে কোনো প্রকার চাপ নেওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। আর নীরা আজ কয়েক ঘন্টা যাবৎ এত টেনশন নিয়েছে, যেটা তার মোটেও উচিত হয়নি। সবাই চলে যাওয়ার পর নীরার শরীর মোটামুটি ঠিকই ছিল, কিন্তু তার ঠিক আধ ঘন্টা পর থেকে নীরার পেটে ব্যথা শুরু হলো। কিছু সময়ের মধ্যে নীরার ব্যথা তীব্র থেকে তীব্রতর হলো। নীরার বাবা মা তখন বুঝে গেল নীরার প্রসব ব্যথা শুরু হয়েছে। ওদের বাড়িটা তেমন শহরে নয়, আবার তেমন গ্রামের ভিতরে নয়, কিন্তু এই রাত বিরাতে গাড়ি পাওয়া প্রায় অসম্ভব। এত রাতে নীরাকে তারা কিভাবে নিবে হসপিটালে? নীরার বাবা মা তখন দিশেহারা হয়ে পড়লেন কি করবেন ভেবে। নীরা প্রচন্ড ব্যথায় কান্না করছে, তার ছটফট করছে আর ছটফট করছে। আসলে প্রসব ব্যথা যে কতটা যন্ত্রণা, এটা একজন মা ছাড়া কেউ বুঝবে না। আর এই সময়ে নীরার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার স্বামীকে। শুধু নীরা নয়, প্রতিটি মেয়েরই এই সময় সবচেয়ে প্রয়োজন তার স্বামীকে। অথচ জানোয়ারটা তখন বাইরে বৈদ্যুতিক খুঁটির সাথে ঝিমোচ্ছিল। নীরার বাবা বাসা থেকে বেরিয়ে গেলেন
গাড়ি পান কিনা দেখার জন্য। আর নীরার মা আবার গেলেন প্রতিবেশীদের দরজায়। নীরার ব্যথা উঠেছে শুনে কয়েকজন ছুটে এসেছে, কিন্তু তাদের করারও কিছু নেই। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে মেয়েটাকে কিভাবে হসপিটালে নেওয়া যায় দেখার জন্য। নীরার ডেলিভারির ডেট ছিল আরও কয়েকদিন পর। এভাবে হঠাৎ করে ব্যথা উঠবে কেউ বুঝতেই পারেনি, আর এমন একটা দিনে হবে এটা তো কারো কল্পনাও ছিল না। কিছুক্ষণ পর নীরার ব্লিডিং শুরু হয়। সবাই তখন আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। নীরার বাবা রাস্তার মাঝে ছুটাছুটি করতে শুরু করলেন আর একে ওকে কল করতে লাগলেন, কিন্তু এত রাতে তার চেনা জানা কাউকেই পাওয়া যাচ্ছে না। ঠিক এসবেরই মাঝে নীরাদের বাড়িতে আসেন পাশের একজন বৃদ্ধা মহিলা। তিনি আগে ধায়ী ছিলেন, তার জীবনে অনেক বাচ্চা ধরেছেন তিনি। তিনি এসে নীরাকে দেখলেন। তিনি বললেন, ভয়ের কিছুই নেই, এখন বাচ্চা ডেলিভারি হবে, হসপিটালেও নেওয়ার দরকার নেই, বাসাতেই হবে। বৃদ্ধা মহিলার দারুণ অভিজ্ঞতার কারণে 1 ঘন্টার মধ্যে নীরার নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়। তার একটা কন্যা সন্তান হয়েছে আর নীরাও সুস্থ মোটামুটি। কিন্তু মেয়েটা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। একে তার শরীরের অসম্ভব ব্যথা, তার উপর মনের ব্যথা। তবে শরীরের ব্যথা আপাতত অনুভব হচ্ছে না তার, মনের ব্যথায় ছিঁড়ে যাচ্ছে কলিজা। বাচ্চাটা কত হতভাগা, এমন একটা দিনে দুনিয়ায় এলো যেদিন ওর জন্মদাতা পিতা পরকীয়া করে ধরা পড়েছে। আহারে জীবন! বাচ্চাটাকে দেখার পর থেকে নীরা আরো বেশি ভেঙে পড়েছে। বুকে হাত দিয়ে কেঁদে চলেছে সে, আর তার মাকে ডেকেই বলছে, ও মা, কি হবে আমার মেয়েটার? মা, ওর বাপ কেন করলো এরকম? মা গো, আমি আর সহ্য করতে পারছি না মা, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে মা। আমার মেয়েটারে তুমি দেখো মা, আমি মরে যাব মা। নীরার এমন আর্তনাদ শুনে ঘরের প্রতিটা মানুষ কেঁদেছে সেদিন। সবাই নীরাকে সান্ত্বনা দিয়েছে, সবাই দেখবে নীরার মেয়েকে, কিন্তু মন কি আর মানে? নীরা কিছুতেই শুনছে না, তার বুকের ভিতর শুধু হাহাকার যন্ত্রণা। নীরা দীপাকে নিজের বোন ছাড়া ভাবেনি কখনো, আর তুহিন তো তুহিনই, তার স্বামী। নীরা ভেবে পাচ্ছে না ওর এত কাছের মানুষগুলো কিভাবে ঠকাচ্ছে ওকে। সবাই যখন নীরাকে সান্ত্বনা দিচ্ছে, তখন নীরা আরো কষ্ট নিয়ে চেঁচিয়ে বলেছে, তোমরা বলো না কেন আমার সাথে এমন হলো? তোমরা বলো না কেন আমার সাথে এমন হলো? আমি তো কারোর ক্ষতি করিনি কখনো। আমার বাচ্চাটা কি অপরাধ করেছে? বলো না তোমরা। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। দেখো না, দেখো না, আমার মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটাকে যেন কেটে ফেলছে। আমি আর বাঁচবো না। আমার বাচ্চাকে তোমরা দেখো সবাই। কিছুক্ষণ থেমে বুকের কাছটায় ডলতে ডলতে আবারও বলতে লাগলো, ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। এই কি যন্ত্রণা বুকের মাঝে! এত যন্ত্রণা কেন দিলে আল্লাহ? ও আমার স্বামী আল্লাহ। আমি তো ওরে অনেক ভালোবাসি। ওর আমার ওর আর আমার বাচ্চা হয়েছে আজ। কিন্তু আল্লাহ, ও কেন করলো এরকম? ও আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারছি না। এত কষ্ট কেন দিলে? নীরার হাহাকার মেশানো আর্তনাদ চারিদিকে বাতাসে ভারী হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মেয়েটা কিছুতেই থামছে না। এমনিতেই শরীরের অবস্থা এই, তারপর যদি এমন কান্নাকাটি করে তাহলে ও তো আরো অসুস্থ হয়ে পড়বে। সবাই নীরাকে থামানোর চেষ্টা করতে লাগলো। মেয়ে হয়েছে এটা তুহিনও শুনেছে, আর নীরার কান্নার আওয়াজও পেয়েছে। তখনের এত অপমান, এত মার খাওয়ার পরও কাঁদেনি বা টু শব্দও করেনি, কিন্তু মেয়ে হয়েছে শুনে সে কাঁদতে লাগলো আর নীরাকে ডাকতে লাগলো। নীরা, আমারে মাফ করে দাও নীরা, আমি ভুল করে ফেলেছি। আমার মেয়েটার একবার ছুঁতে দাও নীরা। ভিতর থেকে তুহিনের এমন কথা শুনতে পেল নীরা। এতে নীরার মন গলার বদলে আরো ঘৃণা লাগলো। নীরার বাবা এতক্ষণ মেয়ের কান্না দেখে ভেঙে পড়েছিলেন, তিনি মাথায় হাত দিয়ে বসেছিলেন। ঠিক সেই সময় নীরা অন্য ঘরের ভিতর থেকেই বলল, আব্বা, ওরে চুপ করতে বলো আব্বা। আমার আর আমার মেয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই আব্বা। নীরার বাবা উঠে তুহিনের কাছে গিয়ে আরো কয়েকটা চোট থাপড় মারল। তুহিন তখন নীরার বাবার সামনে কেঁদে বলল, আব্বা, আমার মেয়ে হয়েছে আব্বা, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন আব্বা। নীরার বাবা আরো কয়েকটা মেরে তারপর প্রস্থান করলেন। সেই রাতটা গেল এভাবে। পরের দিন সকালবেলা তুহিন আর দীপা ওভাবেই কুটির সাথে বাধা রয়েছে। মানুষজন আসছে যাচ্ছে আর ঘৃণা দৃষ্টিতে দেখছে ওদেরকে। কেউ কেউ আবার ছবিও তুলছে। নির্লজ্জ দুটা মাথা নিচু করে রয়েছে। এরা এখন অপেক্ষা করছে কখন পুলিশ আসবে আর কখন এখান থেকে ছাড়া পাবে। শেষে সকাল 11টার দিকে ফয়সাল পুলিশ আনলো। পুলিশ এসে পরকীয়া অপরাধী দুটোকে অ্যারেস্ট করলো। এই সময় তুহিনের কিছু বন্ধু বান্ধবও ছিল সেখানে। তুহিনের মুখে কালি ও চুল কাটা অবস্থায় দাঁত কিলিয়ে বলল, আসার সময় নতুন ভাবিকে নিয়ে আসব, সবাই বাসর সাজাতে লাগো, খুব তাড়াতাড়ি আসবো।
সবাই অবাক হলো তুহিনের এমন লজ্জাবিহীন কথায়। একটা মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হয়? সেই মানুষ কাল রাতেও কেঁদেছে তার সন্তানকে দেখার জন্য, আর এখন কি না এইসব কথা বলছে। তুহিনের এমন কথা শুনে ফয়সাল দৌড়ে গিয়ে তুহিনকে পুলিশের জিপ থেকে নামালো। এতে পুলিশ বাধা দিতে গিয়েও পারল না, কেননা তখন পুরো এলাকাবাসী ও আশেপাশের গ্রাম থেকে মানুষ এসেছে। তারা সবাই এখানে উপস্থিত। তাদের এলাকায় এই প্রথম এমন কোনো ঘটনা ঘটেছে। সবাই আগ্রহ নিয়ে দেখতে এসেছে। পুলিশ যখন ফয়সালকে বাধা দিতে এসেছে তখন সবাই তেড়ে গিয়েছে পুলিশের দিকে। গণধোলাইয়ের ভয়ে পুলিশ আর এগোয়নি ওইদিকে। ফয়সাল সহ আরও অনেকে তুহিনকে আরও ধোলাই করলো। দীপা মেয়ে বলে বেঁচে গিয়েও পারল না। মহিলারা কয়েকজন এসে চুল ধরে নামালো ওকে। ওকে কয়েকজন মিলে মারল খুব। শেষে আত্মরা অবস্থায় পাঠালো পুলিশের সাথে। নীরা ঘরের জানলা দিয়ে দেখে গেল সবটা। শেষে ফেললো শুধু বিষাক্ত দীর্ঘশ্বাস। কেটে গেছে 5 দিন। এই কয়েকদিনে নীরা একটু সুস্থ হয়েছে শারীরিক দিক দিয়ে। তার মেয়েও সুস্থ। মেয়েটার নাম রাখা হয়েছে নাবিহা নওয়াল। নাবিহা অর্থ পথ প্রদর্শক, আর নওয়াল অর্থ আল্লাহর দেওয়া অনুগ্রহ বা বিশেষ পাওয়া। নীরা নিজের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে তার নাম রেখেছে। ভালোবাসার মানুষকে হারিয়ে নীরার সর্বশান্ত হলেও আজ পরিপূর্ণ, কেননা তার একটা মেয়ে আছে। আর এই মেয়ে নিশ্চয়ই নীরার বেঁচে থাকার অবলম্বন। সম্ভবত নীরাকে বাঁচিয়ে রাখার জন্যই সৃষ্টিকর্তা তাকে নাবিহাকে দান করেছেন। সকাল 11টা বাজে। নীরা জানালার কাছে বসে আছে তার মেয়েকে নিয়ে। সে এখনো তুহিনের বাড়িতেই আছে। আর তুহিন জেলে। দীপাকে সেদিনই ছেড়ে দেওয়া হয়েছে, কেননা এই দেশে পরকীয়ার জন্য নারীর কোনো শাস্তি নেই। এটা অপরাধ হিসাবে গণ্য করা হয় না। দীপা ছাড়া পাওয়ার পর এলাকায় আসতে পারেনি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেননা সম্পূর্ণ গ্রাম শুদ্ধ মানুষ ওর উপর ক্ষিপ্ত। আর যেহেতু ওর কোনো শাস্তি হয়নি, দেখা হয়ে গেলে গ্রামে আসলেই ওর ভাবলীলা সাঙ্গ করে দিল জনগণ। নীরাই কয়দিন ঠিক মতো খায় না, ঘুমায় না, কিছুই সে ঠিকঠাক করতেই পারছে না। শারীরিক অবস্থা ভালো হলেও সে মানসিকভাবে বিপর্যয়। ভেঙ্গে চুরে শেষ হয়ে গিয়েছে সে। অমানুষ জানোয়ার দুটো শেষ করে দিয়েছে নীরা ও তার মেয়ের জীবন। মেয়েটার দিকে তাকালেই নীরার বুক ফেটে কান্না আসে। ডাক্তার যখন বলল তাদের মেয়ে হবে, তুই সে কি খুশি। মেয়ের নাম ঠিক করে রেখেছিল সে। তারপর মেয়েকে নিয়ে কত শত স্বপ্নের কথা বলেছিল তুহিন। আর আজ কোথায় গেল সেসব? হতভাগা, কপাল পোড়া, মানুষ একটা। মেয়ের মুখটাও দেখতে পারল না। সেদিন রাতে তুহিন যখন কাঁদছিল, নীরা ভেবেছিল তুহিন হয়তো অনুতপ্ত। সে হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তুহিন হয়তো নিজেকে শুধরে নেবে। কিন্তু সকাল হতে না হতেই নীরার ভাবনায় এক কলসি পানি ঢেলে দিল তুহিন। কত বড় নির্লজ্জ! এই কয়েকদিন নীরার চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়ে যাচ্ছে। কি নৈদরুণ নিষ্ঠুর ভাগ্য তার! নীরা এইসবই ভাবছিল মনে। মায়ের ডাকে তার সম্মিত ফিরল। নীরা, খাবি না? মায়ের কথাতে খুব একটা ভাবাবেগ দেখা গেল না নীরার মাঝে। সে স্থির হয়ে বসে রইল মেয়ের দিকে তাকিয়ে। মেয়ের অবস্থা দেখে নীরার মা দীর্ঘশ্বাস ছাড়লেন। কি করবেন তিনি? সারাদিন নীরাকে কত শত কথা বলেন তিনি। ভুলিয়ে রাখার চেষ্টা করেন এসব। শুধু নীরার মা নয়, আশেপাশে প্রতিবেশীরাও আসে নীরাকে সময় দেওয়ার জন্য, কিন্তু নীরা কারো সাথেই তেমন কথাই বলে না। আসলে এই মুহূর্তে তার কথা বলার মানসিকতাই নেই। নীরার বাবা মা চেয়েছিলেন নীরাকে নিজের বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু নীরা যায়নি। তার একটাই সংসার, এটা তার সংসার। স্বামী নয় তো কি হয়েছে? তারা তার মেয়ের ছোট্ট সংসার হবে। এইসব বলে নীরা আর গেল না। খেতে ইচ্ছে করছে না মা। নীরার মা নীরার পাশে বসলেন। তিনি স্নেহেই নীরার মাথায় হাত বোলালেন। তুই না খেলে তোর মেয়েও তো খেতে পারবে না। মেয়েটার কথাটা ভেবে তো তোকে খেতে হবে। নীরা একেবারেই নিরুত্তর রইল। তাদের মা মেয়ের কথোপকথনের মধ্যে দরজা টোকা পড়ল। দরজার বাহির থেকে ভিতরে আসার অনুমতি চাইল ফয়সাল। নীরা ও তার মা মাথায় কাপড় দিয়ে সুন্দর হয়ে ঠিকঠাক হয়ে বসল। ফয়সাল ভিতরে এলো। গুমুট মুখ করে নীরার মা একটা টুল এনে ফয়সালকে বসতে দিলেন। ফয়সাল বসে গম্ভীর স্বরে বলল, আন্টি, একটা খারাপ খবর আছে। নীরার বুকের মাঝে ধক করে উঠল। কি খারাপ খবর আছে? আর কি খারাপ হবে তার জীবনে? নীরার মা ভয়ত চোখে তাকালেন ফয়সালের দিকে। কি খারাপ খবর বাবা? ফয়সাল কিছুক্ষণ গায়গুন করে বলল, তুনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
ফয়সাল যা ভেবেছিল সেটাই হয়েছে। বাংলাদেশে পরকীয়ার শাস্তি হিসাবে নারীর কোনো শাস্তিই নেই, আর পুরুষের শাস্তি ৫ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড। কিন্তু আমাদের দেশে এতটাই বিচারের অভাব যে তুহিন জেলে যাওয়ার ৫ দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নীরা তাকালো ফয়সালের দিকে। এই খবরের জানি খারাপই লাগলো, রাগ হলো। তাকে এভাবে ঠকানোর শাস্তি কেন হলো না? বিনা দোষে সেই শুধু কষ্ট পাবে কেন? আর যারা দোষ করলো, অন্যায় করলো, তারা এভাবে ছাড়া পেয়ে যাবে? নীরার মা বললেন। এরকম হলো কেন বাবা? আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে ওরা দুজনেই পার পেয়ে যাবে? এই কেমন সিস্টেম এদেশের? ফয়সাল লম্বা শ্বাস ছেড়ে বলল। সবই টাকার খেলা আন্টি। আপনারা তো জানেনই দুনিয়ার ফ্যামিলির অবস্থা ভালো। ওর বাবা মা এসে ওকে ছাড়িয়েছে, পুলিশকে ঘুষ দিয়েও ছাড়া পেয়েছে। আর ওর অপরাধের জন্য ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। থানা থেকে হয়তো বিকেলেই কল আসবে আপনাদের কাছে। নীরা নির্বাক পুরো। তার বিশ্বাস ভালোবাসার মূল্য মাত্র ২০,০০০ টাকা। নীরার বাবা মা হতভাগ। এটা কেমন নিয়ম? তিনি অস্পষ্ট স্বরেই বলল। কি বলছে এসব? ২০,০০০ টাকা? জি আন্টি, ২০,০০০ টাকা জরিমানা করেছে কোর্ট। আপনারা তো এসব বিষয় তেমন বোঝেন না, তাই আমি সব খবর রেখেছিলাম। নীরার মা কিছু বলার ভাষা খুঁজে পেলেন না আর। তিনি মাথা নিচু করে বসে রইলেন। নীরা জানলার দিকে মুখ দিয়ে শূন্যের দিকে তাকিয়ে রইল। ফয়সাল কিছুক্ষণ চুপ থাকার পর বলল। ইয়ে নীরা, তোমার সাথে একটু কথা ছিল। নীরা ফিরে তাকালো ফয়সালের দিকে, শান্ত স্বরে বলল। হ্যাঁ বলুন। ইয়ে আসলে নীরা, এখন তুমি কি চাও? তোমাদের তো এখন ডিভোর্স হয়নি, তুমি হয়তো আবারও ফিরে আসবে। যদি বলো তো আমি উকিলের সাথে কথা বলবো। ডিভোর্স হলে তোমারও বেবির ভরণ পোষণের খরচ দিতে হবে তুহিনকে। ডিভোর্সের কথা শুনে নীরার ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। অথচ তুহিনের ওয়াদা ছিল মৃত্যুর আগ পর্যন্ত হাগলে রাখবে নীরাকে। নীরা ভিতরে ভেঙে পড়লো, বাহিরে শক্ত থাকলো, কণ্ঠে শক্তি এনেই বলল। আমি ডিভোর্স চাই ফয়সাল ভাই। আর পারলে তুহিনের নামে এমন কোনো কেস দিন যাতে ওর ফাঁসি হয়। ফয়সাল বলল। নীরা, তুমি একটু ভেবে বলো। তোমাকে সময় দিলাম, আঙ্কেল আছে, আন্টি আছে, তাদের সাথে আলোচনা করে তারপর বলো। নীরা দীর্ঘ কণ্ঠেই বলল। আমার বাবা মায়ের কথাও এটাই। আপনি উকিলের সাথে কথা বলুন। আরো কিছু কথা বলে ফয়সাল চলে গেল। নীরার মাও আসলে মুখ গুজে চলে গেলেন রান্নাঘরে। নীরা মেয়ের দিকে তাকিয়ে কেঁদে ফেললো, আর কাঁদতে কাঁদতে বলল। তোর বাবা এমন কেন করলো বলতো? কি কারণে আমাদের সাথে এমন হলো মা? অথচ আমাদের কোনো দোষ ছিল না। কষ্ট পাস না মা। আমি তোর মা হব, আমি তোর বাবা হব। তোর খুশিতে আবার হাসবো আমি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মাঝখানে কেটে গেছে আরো কয়েকদিন। তুহিন আর নীরার ডিভোর্সের প্রসেস চলছে। সেদিন বিকেলের কথা। নীরা বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করছে। সারাদিন শুয়ে বসে থাকলে তো আর হবে না। নীরা হাঁটার মাঝখানে লক্ষ্য করলো দূর থেকে তুহিনের মতো কে যেন আসছে, তার সাথে একটা মেয়ে। নীরা একটু ভালো করে লক্ষ্য করলো, দেখলো তুহিনের পাশে মেয়েটা দীপা। এই মুহূর্তে এখানে নীরা ওদেরকে কখনোই আশা করেনি। ও দ্রুত বাড়ির ভিতরে ঢুকে গেল। নীরার ভয় এখন তার সন্তানকে নিয়ে। তুহিন আবার ওর মেয়েকে নিতে আসেনি তো? কি চায় তুহিন এখানে? আর তার সাথে দীপাই বা কেন কেন এসেছে ওরা? ততক্ষণে তুহিন আর দীপা চলে এসেছে দীপার বাড়ির সামনে। দুই নির্লজ্জকে আসতে দেখে আশেপাশের সবাই রাস্তায় জড়ো হলো। তুহিন ওদের মাঝে এসে জোরে চেঁচিয়ে সবাইকে বলতে লাগলো। আমি আমার প্রথম বউকে ডিভোর্স দিয়েছি, দীপা আমার দ্বিতীয় বউ, আইনত ও ধর্মীয় দুভাবেই। তুহিনের কথা শুনে সবাই যেন আকাশ থেকে থপ করে নিচে পড়ল। কেউ কিছু বলার আগে তুহিন আবারও বলল। আমার বা আমার স্ত্রীর উপরে যদি কেউ খারাপ একটা সিঙ্গেল শব্দও ব্যবহার করে, আমি তার নামে মামলা করব। আর হ্যাঁ, আমার মামা যেমন ওসি, সবার মামা কিন্তু ওরকম ওসি নয়। আবার বলছি, এই গল্পের একটা অংশ আমার কল্পনার নয়, এটা একটা আপুর জীবনের গল্প। আমি সেটাই লিখেছি। তাই তুহিনের বিচার নিয়ে আমাকে কেউ কথা শোনাবেন না দয়া করে। আর একটা কথা বলে রাখি, এই তুহিন বাস্তবে এখনো জেলে আছে। কেন আছে তা সামনে জানবেন। তুহিনের কথা করে নীরার হৃৎপিণ্ড ছুরির মতো আঘাত করলো। নীরা বিশ্বাস করতে পারছে না এসব। তুহিন দীপাকে বিয়ে করেছে।
এটা আদৌ সম্ভব তো যে দীপা ভরা মজলিসে তাদের দুজনের দোষের ভার তুহিনের উপর চাপিয়ে দিল? সে দীপাকে বিয়ে করেছে, আর যে নীরার সাথে এত বছর সংসার করলো সেই নীরা কিছুই না। অবশ্য নীরা যদি কিছু হতো তাহলে তো আর তুহিন অন্য কারো কাছে যেত না। নীরা ঘরের দৌড়ে দাঁড়িয়ে সবটা শুনলো, সবটা দেখলো নিজ চোখে। তার চোখ দিয়ে পানি ঝরছে অঝর ধারায়। মানুষ এতটা নির্লজ্জ বেইমান হয় কিভাবে পারে এরা? তুহিন তখনও গড় করে বলেই যাচ্ছে, আজ থেকে এই বাড়িতে আমি আর আমার স্ত্রী দীপা থাকব। যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে, তাই আমার প্রথম বউয়ের উচিত এই বাড়ি ত্যাগ করা। আর তাছাড়াও এই বাড়িটা আমারই। নীরা সবাইকে ছাপিয়ে দেখলো তুহিনের মুখটা। নীরার ঘৃণা লাগছে, চোখের পানি মুছে নিল নীরা। অনেক তো হলো, আর কাঁদা যাবে না, কি লাভ কেঁদে? এমনিতেই তো সে কখনো তুহিনকে আর মেনেই নিত না। তাতে যা হয়েছে ভালোই হয়েছে। নীরাও দেখবে তুহিন তার আর দীপা কতটা ভালো থাকে। না না, সে কিছুই করবে না। নিয়তির বিচার বলে তো একটা কথা আছে না? জনগণ তো বিচার করলই, এবার না হয় সৃষ্টিকর্তার বিচার অপেক্ষাই করবে সে। নীরা দেখে নেবে নীরার মতো তুহিনকে ভালোবাসতে পারে। নীরা দেখে নেবে নীরার মতো তুহিনকে কে ভালোবাসতে পারে। আর দীপার মতো চরিত্রহীনেই বা কিভাবে এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে। নীরা সব কিছু দেখবে। তুহিনের দিকে তাকিয়ে নীরা ভাবছিল এসব। সে সময় তুহিনও তাকালো নীরার দিকে। নীরার বমি পেল। এত চোখহীন কারোর দৃষ্টি হয়? তার তুহিনের এই তাকানো না দেখলে বুঝতেই পারতো না নীরা। তুহিনকে তাকাতে দেখে নীরা খানিকটা থুতু ফেললো সামনে। সে এটা বোঝালো যে থুতুটা সে তুহিনের মুখেই মেরেছে। থুতু মেরেই নীরা ঘরের ভেতরে চলে গেল। তুহিন চোখ সরিয়ে নিয়ে বলল, আমার কথা আমি বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। আর হ্যাঁ, ঘটনার সময় যেহেতু আপনারা ছিলেন, তাই বলছি, আমার বাড়ি খালি করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই বাড়িতে কে আছে কেন আছে আমি দেখব না। আধা ঘন্টার ভেতরে আমার বাড়ি খালি চাই। আমার বউ জার্নি করে এসেছে, রেস্ট করবে এখন। তুহিনের এইসব থার্ড ক্লাস কথা শুনেও সবাই চুপ করে থাকলো। সবাই বুঝে গেছে এই দুইটা জীবনে লজ্জা হবে না। আর তাছাড়া সেদে সেদে কেই বা অন্যের জন্য মামলা খাবে, কেই বা চাইবে এটা? তুহিনের কথা শুনে অধিকাংশ মানুষই নিজেদের বাড়িতে চলে গেল। আর যারা ছিল তারা সবাই মিলে নীরাদের কাছে গেল। ফয়সালও ছিল তার মাঝে। ফয়সাল গিয়ে নীরাকে ডাকলো। নীরা তখন সবকিছু গুছিয়ে নিয়েছে। এই সংসারে তার যা যা আছে সবকিছু নীরা নিয়ে যাবে, সেই সবই গোছাচ্ছিল সে। ফয়সালের ডাকে সে হাতের কাজ রেখে ফয়সালের কাছে গেল। ফয়সাল খাটের উপরেই বসা ছিল। নীরাকে আসে দেখে সে উঠে দাঁড়ালো আর বলল, সবই তো শুনলে। আমি জানি তোমার মনের অবস্থা এখন কেমন, কিন্তু নীরা, তোমাকে এখন শক্ত হতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, তুহিনকে বোঝাতে হবে ও তোমাকে হারিয়ে কতটা ভুল করেছে। ও বলেছে আধ ঘন্টার ভিতরে বাড়ি খালি করতে। মানে বুঝেছো তো? নীরা সবটা শুনে দীর্ঘশ্বাস ছাড়লো, আর এক ফোঁটা কাঁদলো না। সে বলল, শুনেছি ভাইয়া, আমি অলরেডি সব কিছু গোছাতে শুরু করেছি। আম্মু আছে, আব্বুও আসছে। আপনি পারলে একটা ট্রাকের ব্যবস্থা করুন, আধা ঘন্টার ভেতরেই আমি চলে যাব। ফয়সাল তাকালো নীরার মায়াবী মুখটার দিকে। ইস, কি মায়া, কি মায়া! অথচ ওই মানুষটা, অথচ ওই মানুষটা। ফয়সাল চোখ সরিয়ে নিল নীরার থেকে, বলল, আচ্ছা, আমি যাচ্ছি। সাবধানে থেকো নীরা, এখান থেকে চলে যাবে যেহেতু। আর তো দেখা হবে না কখনো। নীরা মলিন হাসল। এই ক্ষণস্থায়ী দুনিয়া কে কখন কোথায় থাকে বলা যায় না। কখনকার কি হয়ে যায় সেটাও বলা যায়। নীরা বলল, দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য। আপনি আমাদের পাশে থেকেছিলেন বলেই হয়তো সব কিছু এমন ঝামেলা ছাড়াই মিটে গেল। সব কিছুর জন্য ধন্যবাদ আপনাকে। ফয়সাল হেসেই বলল, আমার বোনটাও যদি এমন বিপদে পড়তো, আমি কি ঘরে বসে থাকতে পারতাম? তুমি আমার ছোট বোনের মতো নীরা। বোনের বিপদে ভাই কখনো বসে থাকে না। নীরা ভাষা হারিয়ে ফেলেছে। এই ঋণ কিভাবে সে প্রতিশোধ করবে সে জানে না। ফয়সাল কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা, একটু সুস্থ হয়ে নাও, তোমাকে কিছু টিউশনের ব্যবস্থা করে দেব। আমি আসছি। নীরা মাথা নাড়িয়ে সায় জানালো। ফয়সাল চলে যেতে তার চোখে আবারও পানি জমলো। মেয়েটা চাইছে না কাঁদতে, কিন্তু পারছে না। তার সাজানো গোছানো সংসার এক নিমিষে ভেঙে চুরে ছারখার হয়ে গেল। এই ঘরের প্রতিটি জিনিস সে ভীষণ যত্ন করে সাজিয়েছে, আর আজ কিনা সেই সব ছেড়ে চিরতরে চলে যেতে হচ্ছে। অথচ এই কথা ছিল না তাদের। নীরার মাও কাঁদছেন।
তুহিন একদিন নীরাকে ভালোবেসে তাদের কাছ থেকে নীরাকে ভিক্ষা করে এনেছিল। আর রাজ তার মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে তাড়িয়ে দিচ্ছে জানোয়ারটা। নীরার বাবা মা ও আশেপাশের কয়েকজন প্রতিবেশী মিলে নীরার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। বড় একটা ট্রাক এসেছে নীরাদের বাড়ির সামনে। সবকিছু ট্রাকে ওঠানোর পর দেখা গেল তুহিনের ঘরে আর কিছুই নেই, কেননা নীরার সংসারের যাবতীয় সবকিছু ওর বাবা মা ওকে দিয়েছে। খাট থেকে শুরু করে বাথরুমের বদনাটা পর্যন্ত ওর বাবা মা ওকে দিয়েছিল, শুধুমাত্র নীরা ভালো থাকবে তাই। কিন্তু এত সবের মাঝেও নীরার কপালে সুখ জুটল না। সবকিছু নিয়ে ট্রাক রওনা হয়ে গেল। এখন বাড়িতে শুধু নীরার বাবা মা আর নীরা আর তার বাচ্চাটা, নীরার মায়ের কোলে ছোট্ট পুতুলটা। আশেপাশের লোকজন সবাই উৎসুক হয়ে দেখছে নীরার বাড়ি ছাড়া। কারো চোখে পানি আসছে, কেউ আবার আসলে মুখ লুকাচ্ছে। সবার মুখে একটাই কথা, এত ভালো মেয়েটারে কিভাবে ঠকালো জানোয়ার দুইটা। যাওয়ার সময় নীরা এত মানুষকে দেখেও ঠিক থাকতে পারলো না। কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। নীরার বাবা সামলাচ্ছে নীরাকে, কিন্তু লাভ হচ্ছে না। নীরার সে কি কান্না, তার কান্না চোখে চারিদিকে আরো কান্নার রোল পড়ে গেল। তার কান্না দেখে চারিদিকে আরো কান্নার রোল পড়ে গেল। সবাই অভিশাপ দিতে থাকলো দীপা আর তুহিনকে। কেউ এসে দীপাকে সান্ত্বনা দিতে লাগলো। মোটামুটি সেখান থেকে সবাই নীরারই পক্ষে। নীরারই পাশে। কেউ হয়তো অর্থ দিয়ে সাহায্য করেনি, কিন্তু নীরাকে সবাই মন থেকে দোয়া করেছে সেদিন। একটা নির্দোষ মেয়ের জীবন এভাবে নষ্ট হলো, সাথে একটা নিষ্পাপ ফুলের মতো বাচ্চাও বাবা হারা হলো। এটা অনাচার দেখে কেই বা সহ্য করতে পারে। নীরারা বাড়ির সামনে থেকে বাহিরে পা বাড়াতে তুহিন দীপার হাত ধরে ভিতরে ঢুকলো। এটা যেন নীরার কাটা গায়ে আরো বেশি নুনের ছিটা দিল। এটা আর সহ্য করতে পারলো না মেয়েটা। তখন সে করে বসলো আরেক দুঃসাহসী কাজ। নীরার বাবা নীরার হাত ধরেছিল। নীরা হঠাৎ করে হাতটা ছাড়িয়ে দিয়ে ঘুরে গেল তুহিনদের সামনে। পথ আটকালো ওদের। তুহিন আর দীপা কিছু বুঝে ওঠার আগেই নীরা ঠাস করে একটা চড় মারল দীপার গালে। এমন একটা মুহূর্তে কেউ আশা করেনি নীরার এই কাজ। দীপা পুরো তাজ্জব বনে গেল। তার হাত আপনা আপনি উঠে গেল গালে। নীরা চটটা অনেক জোরেই মেরেছে। দীপার অবস্থা দেখে তুহিন কিছু একটা বলতে গেল নীরাকে, কিন্তু কথা মুখ দিয়ে উচ্চারণ করার আগেই নীরা নিজের সর্বশক্তি দিয়ে চড় মারল তুহিনকে। শুয়োরের বাচ্চা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই কোনোদিনও ভালো থাকবি না। আমার এক এক ফোঁটা চোখের পানির হিসেব তোদের দিতে হবে। কেটে গেছে আরো কিছুদিন। নীরা এখন তার বাবার বাড়িতেই থাকে। সব দিক থেকে নীরা ভালো থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছে সে। সারাদিন মেয়েটাকে নিয়ে চুপচাপ বসে থাকে। মনে তার একটাই আফসোস, তুহিনের তো এমন কথা ছিল না। তুহিনের কথা ছিল সে নীরাকে সারা জীবন আগলে রাখবে, ভালোবাসবে। তুহিনের সাথে তো প্রথমে নীরার কোনো সম্পর্ক জড়াতে চায়নি। তুহিন নীরার পেছনে ঘুরছে কয়েক মাস। এরপর আস্তে ধীরে নীরা দুর্বল হতে থাকে। তারপর দুজনের মাঝে প্রেম হয় আর শেষে বিয়ে। নীরা তো ছিল তুহিনের শখের নারী। তুহিন খুব যত্নে রাখতো নীরাকে। তবে কেন এমন হলো তার সাথে? তুহিন কেন করলো এরকম? তবে কি তুহিন কখনো ভালোই বাসেনি নীরাকে? বাসেনি, না বাসেনি। বাসলে কি আর সে দীপার কাছে যেতে পারতো? পারতো না তো। যে ভালোবাসে সে শত কষ্ট, শত অবহেলা, শত সমস্যার মধ্যেও ভালোবেসে যায়। আর সেখানে নীরা আর তুহিনের তো ছিল সুখের সংসার, সোনার সংসার। তবু তুহিনের অন্য নারীর প্রয়োজন হলো? নীরার মাথাতে কিছুই আসে না। চারিদিকে তার প্রশ্নের ছড়াছড়ি, তবে উত্তর আর মিলল না। তুহিন তো না হয় পরের ছেলে ছিল, কিন্তু দীপা তো ছিল নীরার জীবনের একাংশ। সম্ভবত 15 বছরের বন্ধুত্ব ছিল তাদের। নীরার আর দীপার বন্ধুত্ব নিয়ে স্কুল কলেজ কত চর্চা হতো। সবাই বলতো ওদের দুজনের বন্ধুত্বের মতো এমন গভীর বন্ধুত্ব নাকি এখনকার সমাজে দেখা যায় না। এই কথা শুনে দীপা আর নীরা হাসতো শুধু। দুজনেই বলতো ওদের বন্ধুত্ব থাকবেই সারা জীবন। দুজনের ওয়াদা ছিল নীরা যদি মেয়ে হয় তাহলে দীপা ছেলের সাথেই বিয়ে দিবে, আর নীরা যদি ছেলে হয় তাহলে দীপার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। বা ওদের দুজনের কোনো জনের যদি দেওয়ার ভাসুর থাকে তাহলে আরেকজনের সাথে বিয়ে করে নিবে। তাহলে ওদের সম্পর্ক আরো গভীর হবে, দূরত্ব সৃষ্টি হবে না কখনো। মোটামুটি ওরা ওদের বন্ধুত্ব কখনো দাগও লাগতে দেবে না। কত ক্লাসমেটরা নীরা আর দীপার সম্পর্ক ভাঙতে চেষ্টা করছিল হিংসায়,
কিন্তু ওরা দুজনেই ছিল এই ব্যাপারে অনেক সচেতন। ওদের কখনো সামান্য ঝগড়াটুকু হয়নি। আর সে দীপা আজ এতটা বিশ্বাসঘাতকতা করলো। কোথা থেকে কি হয়ে গেল নীরার মাথায় কিছুই আসছে না। নীরা শুধু অন্তর পড়ে, বুকের ভিতরে যন্ত্রণা হয় অনেক, কাঁদতে কাঁদতে চোখ ফুলে যায়। কখনো মাইগ্রেনের চাপ দেয়, মেয়েটা ভালো নেই মানসিকভাবে। আজ কতদিন হাসে না সে, মেয়েটা তার পুতুলের মতো, অথচ মেয়েটার দিকে একটু নজর দেয় না, দিতে পারি না। নীরা সারাদিন থাকে তার ভাবনার জগতে, হিসেব মেলাতে চেষ্টা করে, তবু সে কিছুই পারে না। তবে নীরা এখন আর তার বাবা মায়ের সামনে কাঁদে না। মানুষ দুজন নীরার চিন্তায় ভেঙে পড়েছেন। নীরাদের মধ্যবিত্ত সংসার, কিন্তু নীরার বাবা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে নীরা ও তার মেয়েকে ভালো রাখার। নীরার মাও সারাটা দিন রাত খেটে চলছেন নীরার পেছনে। এই জন্য সে নীরা যদি ফিরে আগের মতো একটু হাসে, কথা বলে, কিন্তু না, নীরা তাদের সামনে না কাঁদলেও কথা বলে না আগের মতো, সারাক্ষণ ঝিম মেরে বসে থাকে। নীরা সব বোঝে, জানে, তবু তার ইচ্ছা করে না। যদি মেয়েটা না হতো তবে হয়তো নীরা এতদিনে মারাই যেত। এতদিনে কত শতবার আত্মহত্যার কথা ভেবেছে সে, কিন্তু মেয়েটা আর বাবা মায়ের কথা ভেবে এগোয়নি আর। না হলে এমন বিশ্বাসঘাতকতা নেওয়া যায়, নিতে পারে কেউ, তাও যদি অমানুষ গরুর একটু শান্তি হতো। নীলার বাড়িতে রাস্তার পাশেই, বাড়ির উঠোনে বসতেই দেখা যায় রাস্তা দিয়ে কারা আসছে যাচ্ছে। নীরা বাড়ি আসার 15 দিন পরের কথা। বিকালে মেয়েকে কোলে নিয়ে নীরা বসে আছে বাড়ির উঠোনে। মেয়েটা হয়েছে ফুটফুটে সুন্দরী, একদম ওর বাবার মতো। সে যাই হোক, নীরা বসেছিল আনমনে। হঠাৎ তার চোখ যায় রাস্তায়। চোখের সামনে দুটো হাস্যোজ্জ্বল মুখ দেখে চোখ দুটো স্থির হয়ে যায় নীরার। মনে প্রশ্ন আসে, বিশ্বাসঘাতকরা এইভাবে ভালো থাকে? আর যারা নির্দোষ তার মতো তারা এভাবে কষ্ট পায়? আর যারা নির্দোষ তার মতো কি তারাও এভাবে কষ্ট পায়? তুহিন আর দীপা ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ি পরা, নীল রঙের। তুহিন আবার নীল রং ভীষণ পছন্দ করে। তারা দুজন দুজনের হাত ধরে কথা বলতে বলতেই যাচ্ছে, মুখ থেকে যেন হাসি সরছেই না দীপার। নীরা এক দৃষ্টে দেখে যাচ্ছে সেদিকে, বুকের ভিতরে কেমন ব্যথা হচ্ছে না। নীরা অনুভব করলো তার হৃৎপিণ্ডটা উপর থেকে নীরা অনুভব করলো তার হৃৎপিণ্ডর উপরে খেয়ে যেন পাথর চেপে ধরেছে। না হলে শ্বাস নিতে কষ্ট হবে কেন? বুকের ভিতরটা তো কেমন ভারী ভারী লাগছে। নীরার চোখে তুহিন ও দীপাকে ভালোই লাগছে। নীরার মনে হচ্ছে তুহিনের পাশে সে নয়, দীপাকেই মানায়। হয়তো সৃষ্টিকর্তা এই জন্যই নীরাকে সরিয়ে দিয়েছে তুহিনের কাছ থেকে। নীরা ওদের দিক থেকে দৃষ্টি সরায় না, চেয়ে থাকে। ওর চোখ দিয়ে অশ্রু ঝরছে, তবুও সে চেয়েই থাকে, যেন সে কত সুন্দর দৃশ্য দেখেছে। আস্তে আস্তে তুহিন আর দীপা কথা বলতে বলতে নীরাদের বাড়ির কাছ থেকে চলে এসেছে। তুহিন এতক্ষণ না তাকালেও সে বাড়ির সামনে এসে নীরার দিকে তাকায় নীরার কোলে থাকা বাচ্চাটার দিকে। তুহিন বাবুর দিকে তাকাতেই নীরা আঁচল দিয়ে বাবুর মুখটা ঢেকে দেয়। এমনিতেও কত দূর থেকে বাচ্চাটার মুখ দেখা সম্ভব না, তবু নীরা চায় না তুহিনের দৃষ্টি তার মেয়ের উপরে পড়ুক। নীরার এমন কাজে হয়তো তুহিন অপমানিত হলো। সে দীপার হাতটা আরো শক্ত করে ধরলো, দীপার কানের কাছে চুলগুলো সরিয়ে দিতে থাকলো। নীরা চোখ সরিয়ে নিল, সে দেখবে না আর। পরপুরুষকে কেন সে দেখবে? নীরা আর ফুলও তাকাবে না ওইদিকে। নীরা এবার ভালোই বুঝতে পেরেছে শয়তান দুটো ওকে দেখাতে এদিকে এসেছে আর এইসব নষ্টামি করছে। নীরার আর পাত্তা না পেয়ে তুহিনরা চলে গেল। ওরা যাওয়ার পর নীরা রাস্তার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকলো। এভাবেই কাটতে লাগলো সময়। তুহিন আর দীপা প্রায় বিকেলে আসে নীরাদের বাড়ির সামনে, এসে ঢং টং করে আবার চলে যায়। নীরা কোনোদিন দেখে না, দেখলেও আর প্রথম দিনের মতো পাত্তাই দেয় না। মাসখানেক পরের কথা, নীরাদের বাড়িতে ফয়সাল আসে। নীরা তখন মেয়েকে নিয়েই বসে আছে। ফয়সাল এসে কিছুক্ষণ কৌশল বিনিময় করার পর বলল, তোমাকে কিছু টিউশনির কথা বলেছিলাম, মনে আছে? আমার হাতে কিছু প্রাইমারি স্টুডেন্ট আছে, শরীর ঠিক আছে, পড়াতে পারবে? নীরা তৎক্ষণাৎ উত্তর না দিলেও ওর মা এসে উত্তর দিল, হ্যাঁ বাবা, ওর শরীর এমনই ভালো, ও পড়াতে পারবে। তুমি বাচ্চাগুলোকে নিয়ে এসো। মায়ের উত্তরে খুব একটা সন্তুষ্ট হলো না। সে চেয়েছিল আরো কিছুদিন সময় নেওয়ার। সে তো এখনো ঠিক হতে পারেনি, তার মধ্যে যদি আবার এইসব করতে যায়। সে বলল,
মা, আরও কিছুদিন যেত, তারপর না হয়। নীরার মা ফয়সালের সামনেই বললেন। আর কিসের সময় নিবি তুই? সারাদিন কান্নাকাটি করিস, মন খারাপ করে থাকিস। বাচ্চাগুলোকে পড়ালে তোর সময়ও কাটবে, মনও ভালো থাকবে। নীরার মায়ের কথায় সহমত পোষণ করলেন ফয়সাল। মা ও ফয়সাল এই দুজনের কথা আর ফেরাতে পারল না নীরা। সে রাজি হয়ে পড়ানোর জন্য। কথাবার্তা শেষ হলে ফয়সাল যাওয়ার আগেই নীরা গায়গুন করতে থাকে কিছু একটা বলার জন্য। সে জানতে চায় তুহিন ও দীপা কি সত্যি ভালো আছে, তাকে কাঁদিয়ে ওদের কি একটু ক্ষতি হয়নি। নীরার অস্থিরতা ধরতে পারল ফয়সাল। সে বুঝলো নীরা কিছু বলতে চায়, তাই সে বলল। নীরা, কিছু বলতে চাইলে নির্দ্বিধে বলতে পারো। নীরা কেমন যেন লাগে তুহিনদের কথা জিজ্ঞাসা করতে। তবু সে কেমন ধরা গলায় বলল। তুহিনরা? নীরা সম্পূর্ণ কথা বলতে পারে না। ফয়সাল বুঝে গেল নীরা কি জানতে চাইছে, তাই সে নীরার সম্পূর্ণ কথা না শুনেই বলল। তুমি চিন্তা করো না নীরা, তোমার কান্না বিফলে আসেনি, আগুন লেগে গেছে অলরেডি। তুহিন খুব সকালে অফিসে যায়। নীরা যখন তুহিনের সংসারে ছিল কখনো তুহিনের না খেয়ে অফিসে যেতে হয়নি, কিন্তু দীপাকে বিয়ে করার পর থেকে সকালবেলা কখনো খাবার জুটেনি তুহিনের। প্রায় 5 মাস হতে চলল বিয়ের। আর কতদিন সহ্য করা যায়? সকালবেলা তুহিন যখন অফিসে যায় দীপা ওঠে না, শুয়ে থাকে বিছানায়। অথচ নীরা তুহিনের কত খেয়াল রাখতো, খাবার দাবার রেডি করে দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। আজকাল নীরাকে ভীষণ মনে পড়ে তুহিনের। বারবার তুহিনের মনে হয় কেমন আছে ওদের মেয়েটা। সে যাই হোক, সেদিন তুহিন অফিসে যাবে, কি যেন একটা পারছে না খুঁজতে, তাই অন্য ঘর থেকে দীপাকে ডাক দিল। দীপা, এদিকে একটু আসো তো, আমার একটা অফিসের ফাইল খুঁজে পাচ্ছি না। নীরা যেখানে তুহিনের মুখের উপর কথা বলতো না, সেখানে দীপা জানে না পয়সার মূল্য না দিয়ে তুহিনকে। কোনো কথা তো শোনেই না, বরং নিজের গোলাম বানিয়ে রাখতে চায়। দীপা তুহিনের কথা শুনেও না শোনার ভান করে পড়ে থাকলো বিছানায়। তুহিন এতে বিরক্ত হলো বেজায়। সে আবার ডাকলো। দীপা, ডাকছি না? দেখো না আমার ফাইলটা কোথায়। তুহিনের কথায় দীপা ছাড়ি ফেলে বলল। পারলে নিজেরটা নিজে খুঁজে নাও, অসহ্য। দেখছো ঘুমাচ্ছি, আবার ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছ। দীপার কথা শুনে তুহিনের মেজাজ খারাপ হলো ভীষণ। সে পাশের ঘর থেকেই বলল। কথাবার্তা ঠিক করে বল, না হলে পুঁতে ফেলতে সময় লাগবে না আমার। তুহিনের কথার পরিপ্রেক্ষিতে দীপা হেসে উঠল, তাচ্ছিল্য করল খানিকটা। সে বুঝি ভয় পায় তুহিনকে। ওই বালের ভয় আমারে দেখাইও না প্লিজ। তোমার ওসব ভয়ের কথাই আমার বালও সেরা যায় না। তুহিন দীপার কথা শুনে পাশের ঘর থেকে ছুটে এলো এবং এসে হঠাৎ করে দীপার চুলগুলো ধরে টান দিল। সে দীপার চুলের মুঠি ধরে ওঠাতে চাইছিল, কিন্তু দীপার বদলে তুহিনের হাতে দীপার নকল চুলগুলো চলে আসে। এতে আরো বিরক্ত হয় তুহিন। অব্রস্ত ভাষায় গালি দিতে থাকে দীপাকে। নকল চুলগুলো দুবড়ে মুচড়ে ফেলে দীপার হাত ধরে টেনে নামায় বিছানা থেকে, সজোরে গলা চেপে ধরে। কিছুক্ষণ পর গলা ছেড়ে কয়েকটা থাপ্পড় মারে দীপাকে, সাথে গালাগালি তো আছেই। এদিকে দীপা বসে থাকার পাত্রী নয়। তুহিন মারলে সে টুপুস টাপুস কয়েকটা বসিয়ে দেয় তুহিনের গালে ও পিঠে। এ হচ্ছে দীপা ও তুহিনের নিত্যদিনের ঘটনা। বাড়ি ফিরে তুহিন দেখতে পায় দীপা মোবাইল টিপছে। ফোনে হাত নিয়ে দরজা খোলে শুধু। তুহিন এসেছে না এসেছে এটা দেখার টাইম নেই দীপার। সে নিজের মতো কখন না কখন খেয়ে নেয় আর তুহিনের ভাত বেড়ে রাখে। তুহিন অফিস থেকে আসে, নিজের মতো ফ্রেশ হয়, নিজের মতো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। রাতে তুহিন আর দীপার বিছনা দেখলে মনে হবে দুটা মরার লাশ পাশাপাশি শুয়ে আছে, তাদের ভিতরে আবেগ অনুভূতি কিছুই নেই। এরপর আরো নানা রকম সমস্যা তো আছেই। সারাক্ষণ এইসব করে তারা আবার ছুটির দিনে সেজেগুজে নীরাকে দেখাতে চায়, যাতে নীরা একটু জ্বলে তাদের দেখে। যদিও তুহিন এইসবে মহা বিরক্ত, কিন্তু সে এখন কি করবে নিজেও জানে না। তার মাঝে মধ্যে মনে হয় এটাকে ছেড়ে দিয়ে আবার নীরার কাছে গিয়ে মাপ চাইবে, নীরাকে ফিরে আসতে বলবে। কিন্তু সে যখন নীরাকে দেখে তার মনে হয় নীরা তার কাছ থেকে চলে এসে ভীষণ ভালো আছে। নীরা আর কখনোই ফিরে আসবে না তার কাছে। তুহিন আজকাল ভীষণ পস্তায়। কি জন্য যে এই ফুটকিকে সে বিয়ে করেছে কে জানে। ওইদিকে দীপা যে খুব একটা সুখী তা কিন্তু নয়। তুহিনকে বান্ধবীর বর হিসাবে ভালো লাগতো তার, কিন্তু এখন স্বামী হিসাবে আর ভালো লাগে না তুহিনকে, বিরক্ত লাগে দেখলেই।
দীপার তো মনে হয় তুহিনের থেকে ফেসবুকের কালাচানগুলো আরো ভালো। দীপার পিছনে কতজন ঘোরে। ওরও তো মনে হয় এটাকে ছেড়ে ছুটে চলে যাক। এমনিতেই ওর বাবা মা রেগে আছে, আবার যদি এখান থেকে চলে যায় দেখা গেল একদম ত্যায্য করে দিল। এমনিতেই সেসবে কিছু যায় আসে না দীপার, তবুও কি যেন ভেবে তুহিনের সংসারে রয়ে গেছে। এভাবে কাটতে থাকে তুহিন ও দীপার দাম্পত্য জীবন। সেদিন ছিল তুহিনের ছুটির দিন। তুহিন যথারীতি তাড়াতাড়ি উঠে গেল। এরপর সে দীপাকেও ডাকে, কিন্তু দীপা এত সকালে উঠতেই চাইল না। তুহিনকে ছাড়ি মেরে পাশ ফিরে শুয়ে রইল। এতে অনেকটাই কষ্ট পেল তুহিন। তার মনে পড়ে গেল সেদিনের ঘটনা, যেদিন ধরা পড়েছিল। সবাই দুজন দুজনের চুল কেটে দিল। দীপা সবার সামনে তুহিনকে ফাঁসিয়ে নিজেকে ইনোসেন্ট করার চেষ্টা করলো। সেদিন যখন নীরার মেয়ে হলো তুহিন সত্যি অনুতপ্ত হয়েছিল। সে যখন কেঁদে কেঁদে নীরাকে ডাকছিল তখন দীপা শুরু করে তার নাটক। সে অনেক কান্নাকাটি শুরু করে। সে বারবার তুহিনের কাছে ক্ষমা চায়। সে বারবার বলতে থাকে অতগুলো মানুষের মাঝে সে ভয় পেয়ে গিয়েছিল, তাই এমনটা করেছে। সে সত্যিই তুহিনকে ভালোবাসে। এখন তুহিন যদি ওকে বিয়ে না করে তাহলে ওর মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুহিনের মনে যেহেতু দীপার প্রতি কোনো ফিলিংস ছিল, তাই সে দীপাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তাই সেদিন সকালে সবার সামনে ওই কথাগুলো বলেছিল সে। তুহিন দীপার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। হঠাৎ করে দীপার ফোনে নোটিফিকেশন আসে, যা শুনতে পায় তুহিন। তুহিন এমনিতেই দীপার ফোন কখনো ধরে না। তার বিশ্বাস ছিল যেহেতু তাদের বিয়েটা একটা ভুলের কারণে হয়েছে, দীপা আর এমন ভুল কখনোই করবে না। তুহিন আজ কি মনে করে যেন দীপার মাথার কাছ থেকে ফোনটা নেয়। দেখতে পায় দীপার ফোন লক দেওয়া, ফেস লকও আছে। তুহিন দীপার মুখের সামনে নিয়ে ফোনটা খোলার চেষ্টা করে, কিন্তু এতে সে ব্যর্থ হয়। এরপর দীপার ফিঙ্গার দিয়ে লক খোলার চেষ্টা করলো। দীপা উঠে যায়, সাথে লকও খুলে যায়। দীপা উঠতে তুহিনের সাথে চেঁচাতে থাকে সে কোন সাহসে দীপার ফোনে হাত দিয়েছে। দীপার এই কাজে তুহিন পুরো হতভম্ব। যেহেতু তার আগেই রাখছিল, তাই সে দীপার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয়। এরপর সে পাশের ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে দেখতে লাগে ফোনে এমন কি আছে যার জন্য দীপা এমন করলো। তারপর যা দেখে তাতে তুহিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দীপার কয়েকটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তুহিনকে যেমন নিজের শরীরের ছবি দিত, এদেরকেও দিয়েছে। তুহিন মেসেঞ্জারে ঢোকে, দেখতে পায় সেখানে অশ্লীল সব কথাবার্তা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো দীপা যে বিবাহিত এটা অনেকেই জানে। আর দীপা তাদের কাছে তুহিনকে ভীষণ বাজেভাবে উপস্থাপন করেছে, যা দেখে তুহিনের অটোমেটিক রাগ হয়। সে এতটাই ক্ষেপে যায় দরজা খুলে আগে দীপার ফোন ভাঙে তছনছ করে দেয়। এতে দীপা এগিয়ে এসে তুহিনকে ধাক্কা দিতে থাকে আর গালি দিতে থাকে। এতে তুহিনের আরও রাগ হয়। তুহিন এরপর দীপাকে ইচ্ছা মতো মারতে থাকে। একদম একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। তখন ওদের চেঁচামেচিতে আশেপাশের লোকজন আসতে শুরু করে। তুহিন ইচ্ছা মতো দীপাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। দীপাও এত মার খাওয়ার পর নরম হয় না। সে তুহিনকে গালি দিতে থাকে এবং মাঝে মধ্যে সুযোগ পেলে কয়েকটা চর থাপ্পড়ও মারে। এতে তুহিন আরও ক্ষেপে যায়। সে দীপাকে সজোরে একটা লাথি মারে। এতে দীপা গিয়ে খাটের সাথে বাড়ি খায়। কপাল ফেটে যায় ওর, ফিনকি দিয়ে রক্ত বের হয় কপালের কাছ থেকে। তুহিন তবুও থামে না, অবশ্য ভাষায় গালি দিয়ে আরও পেটাতে থাকে ওকে। একটা সময় দীপা নিস্তেজ হয়ে যায়। সে চেঁচামেচি করার শক্তি হারিয়ে ফেলে। এভাবে করে একটা সময় জ্ঞান হারায় দীপা। যখন দীপার আর কোনো নড়াচড়া দেখে না তুহিন, তখন সে থেমে যায়। হঠাৎ করে চওড়া হওয়ার রাগের বশে সে এটা করে ফেলেছে। এখন যখন হুঁশ আসে তুহিন ঘাবড়ে যায়। দীপার নাকে হাত দিয়ে দেখলো মরে গেছে নাকি। না, মরেনি, দীপা বেঁচে আছে। দীপা বেঁচে আছে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তার রাগ যায় না। দীপা অজ্ঞান হওয়া অবস্থায় সে আরও কয়েকটা মারে। মনে মনে বলে, এটা হলো তুহিনকে ঠকানোর শাস্তি। তবে এখনই দীপাকে হসপিটালে নেওয়ার প্রয়োজন না হলে দেখা গেল মরেও যেতে পারে। এইদিকে বাইরে থেকে কয়েকজন দরজা ধাক্কাচ্ছে। তুহিন একটা বুদ্ধি করলো। দীপার সত্য জানার পর তুহিন কখনোই গ্রহণ করবে না ওকে। আর দীপার এই অবস্থা দেখে দেখা গেল লোকজন ওর নামে কেস করলো। তাই তুহিন নিজের কাপড় চোপড়
পরে রেডি হলো। ঘরে টাকা পয়সা যা সব ছিল সব গুছিয়ে নিয়ে দরজা খুলে কাউকে কিছু বুঝতে না দিয়ে সবাইকে ধাক্কা মেরে দৌড়াতে লাগলো। তুহিনের এমন কাজে সবাই হকচকাইলো, তাদের খটকা লাগলো। কেউ তুহিনের পিছনে ছুটলো, আর কেউ গেল ঘরের ভিতরে দীপার কাছে। আচ্ছা, দুজনের চুলোচুলি কেমন লাগলো? দুইটো কিন্তু বাস্তবে আরো উশৃঙ্খল। শীতের সকাল নীরা ব্যস্ত পায়ে নিজের ঘর থেকে বেরোলো। নীরার এমন ব্যস্ততার কারণ আছে যদিও, বাইরে এক ঝাঁক বাচ্চারা তার জন্য অপেক্ষা করছে। নীরা ঘর থেকে বেরোতেই বাচ্চাগুলো শব্দ করে উঠল। ইয়ে, মিস চলে এসেছে। বাচ্চাগুলো উঠোনে বসে আছে শীতল পাটিতে। উঠোনে তখন শীতের মিঠা রোদ। নীরাকে দেখে বাচ্চাগুলো সবাই নিজ নিজ জায়গায় বসে গেল। নীরা দ্রুত এলো ওদের কাছে। ওদের পাটির মিষ্টি হেসে মেয়েটা বলল। কেমন আছো সবাই? বাচ্চাগুলো সমন্বয়ে চেঁচিয়ে বলল। ভালো আছি মিস, তুমি কেমন আছো? নীরা এবারও হাসলো, হেসে বলল। আমিও ভালো আছি। তা আজ এত খুশি কেন তোমরা? নীরা কথাটুকু বলার সাথে সাথেই বাচ্চাগুলো হই হুল্লোড় করে উঠল। একজন গিয়ে দৌড়ে নীরার মায়ের কাছ থেকে নাবিহা নীরার মেয়েকে নিয়ে এলো। নীরা এতে খানিকটা অবাক হয়ে বলল। কি হয়েছে? কি করছো তোমরা? নাবিহাকে সবার মাঝে বসিয়ে সবাই চেঁচিয়ে বলল। আজকে আজকে বনুর বোন হ্যাপি হ্যাপি বার্থডে। বার্থডে। নীরা বিস্ময়ে চেঁচিয়ে থাকলো বাচ্চাগুলোর দিকে। বাচ্চাগুলো বেশি বড় নয়, কেউ 3, কেউ 4 বা কেউ 5, তার ঊর্ধ্বে কেউ পড়ে না। বয়স আর কতই বা হবে ওদের। নীরা দেখলো বাচ্চাগুলো সবাই ব্যাগ থেকে একটা এটা সেটা বের করছে। কেউ এনেছে নাবিহার জন্য ছোট্ট চুলের ক্লিপ, কেউ এনেছে পুঁতির মালা, কেউ এনেছে ব্রেসলেট। নীরা অপলক দৃষ্টিতে দেখে গেল পাখিগুলোর কৃত্রিম ভালোবাসা। ও যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। প্রচুর ঠান্ডা, যার জন্য ভয়েস করতে আটকে যাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ। নীরার মনে ছিল আজ নাবিহার 6 মাস হয়েছে। সেভাবে গুরুত্ব দেয়নি সে। কি করতেছে? এমনিতেই অর্থ কষ্ট। ওদেরকে পড়িয়ে এমনিতেই বেশি টাকা নেয় না নীরা, জানে তাতে প্রতি মাসে নাবিহার দুধ কিনতে লাগে। আরও তাই নিজের কিছু খরচ তো আছেই। এইসব কথা ভেবে সে আর অতটা গুরুত্ব দেয়নি। অথচ বাচ্চাগুলোর মনে আছে এই কথা। ওরা সবাই নাবিহাকে মাঝখানে বসিয়ে রেখেছে। পুতুলটা হাসছে, হাত নাড়িয়ে খেলছে ওদের সাথে। বাচ্চারা যা এইসব এনেছে তা নিয়ে খেলছে। নীরার চোখে পানি চলে আসে। সে কাঁদতে কাঁদতে হেসে উঠল ওদের হাসি দেখে। চোখে তার পানি টল টল করছে। এটাও বাচ্চাদের চোখ এড়ালো না। একজন দৌড়ে এসে নীরার চোখের পানি মুছে দিয়ে বলে উঠল। মিস কাঁদছো কেন? নীরা দ্রুত চোখের পানি মুছে নিল। ততক্ষণে নীরার মাও চলে এসেছে। তার হাতে একটা খাবারের ট্রে, আর তাতে রয়েছে কয়েকটা বাটি ও পায়েস। নীরার মা এসে বলল। বনর অর্ধেক জন্মদিনের পায়েস খাবে না? নীরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল। তুমিও ওদের সাথে আছো? নীরার মা বাটিগুলো সবার কাছে দিয়ে বলল। ওরা কিছুদিন আগেই জিজ্ঞাসা করেছিল বাবুর জন্মদিন কবে। তা আমি বলেছিলাম জন্মদিন তো এখনো দেরি আছে, কিছুদিন পর অর্ধেক জন্মদিন। তারপর ওরা কাল এসে বলল আমি যেন বাবুর জন্মদিনের কথা তোকে না মনে করিয়ে দিই। ওরা কি যেন করতে চায়। নীরা এবার সত্যি কেঁদে ফেললো। বাচ্চাদের কাছে গিয়ে বসে সবাইকে জড়িয়ে কাঁদতে লাগলো। নীরার মা টলমল চোখে দেখতে লাগলো সব। বলা বাহুল্য শুধু এই নীরার বাচ্চারা নয়, নীরা ভালোবাসে এলাকার প্রতিটি মানুষ। তারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও সব সময় নীরার বিপদে আপদে এগিয়ে আসে, ভালো পরামর্শ দিয়ে সাহায্য করে। নীরার দিন ভালোই যাচ্ছে, হেসে খেলে সে ভালোই আছে। কয়েক মাস আগে ঘটে যাওয়া দুর্ঘটনা নীরাকে এখন আর ছুঁতেই পারে না। নীরার কখনো মনে হয় না ওসব। তার জীবন এখন শুধু তার মেয়েকে ঘিরে। মা মেয়ের ছোট্ট পৃথিবীতে তুহিন নামক কেউ নেই, কেউ নেই। দুদিন পরের কথা। তখন বিকালে নীরা বাজারে গিয়েছিল মেয়ের কিছু জিনিসপত্র কেনার জন্য। সেখান থেকেই ফিরেছিল সে। তাদের বাড়িতে যাওয়ার আগে কিছু গলি পেরোতে হয়। সেদিকে আবার তেমন কোনো গাড়িও পাওয়া যায় না। তাই নীরা ব্যাগ ট্যাগ হাতে
হেঁটে যাচ্ছে। নীরা নিজের মতো করে হাঁটছিল। আচমকা অন্য রাস্তা দিয়ে তুহিন এসে দাঁড়ালো নীরার সামনে। হঠাৎ এতে নীরা খানিকটা ঘাবড়ে গেল। আর সামনে তুহিনকে দেখে নীরা আরো বেশ চমকালো। সে কিছু বিজয় ওঠার আগে তুহিন হাঁটু গেড়ে বসলো। নীরার পা দুটো সে হঠাৎ করে ধরে বসলো। নীরা পুরো তাজ্জব বনে গেল। এখানে কি হচ্ছে? সবে ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। নীরা কিছু বলতে চাপে তার আগে শুনতে পেল তুহিনের কান্না ভেজা গলা। নীরা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে হারানোর পরে প্রতিটা দিনই আমি মরেছি। নীরা, তুমি ছাড়া তিও আমাকে ভালোবাসেনি। নীরা, তোমার মতো আমাকে কেউ কখনো বোঝেনি। তুমি আমাকে ক্ষমা করে দাও নীরা। তোমার খাদানোর শাস্তি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। নীরা, পুলিশ আমাকে খুঁজছে। দীপা মামলা করেছে আমার নামে। আমি জানি এগুলো তোমার অভিশাপের ফল। আমাকে ক্ষমা করো নীরা। নীরা প্রথমদফাতে অবাক হলেও পরে সে নিজেকে স্বাভাবিক করে দিল। এটা হওয়ারই ছিল। নীরা আগে থেকে জানতো দীপা মামলা করেছে আর তুহিন পলাতক রয়েছে। আর এটাও জানতো তার মতো করে তুহিনকে কেউ কখনো ভালোবাসবে না। কিন্তু তুহিন যে মাঝ রাস্তায় এসব করবে নীরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। অবশ্য মাঝ রাস্তা ছাড়া আর কোনো উপায় আছে? নীরার বাড়িতে গেলে মার খাবি না শয়তানটা? আর এই গলিটা তো এমনিতেই জনমানববিহীন। তুহিন হয়তো নীরাকে ফলো করেছিল, তাই এখানে আসা মাত্রই সে আক্রমণ করেছে। নীরা চুপচাপ শুধু শুনে গেল তুহিনের কথা। মনে মনে তাচ্ছিল্য হাসলো হা- মনে মনে তাচ্ছিল্য হাসলো খানিকটা। তাদের আজ সুখের সংসার হওয়ার কথা ছিল, অথচ ভাগ্য আজ তাদের কর্মফল কোথায় কোথায় নিয়ে এসেছে তাদের। নীরার বোধ হয় একটু আফসোস হলো। এইদিকে নীরাকে চুপ থাকতে দেখে তুহিন আবারও বলল, নীরা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। নীরা, আমাকে ক্ষমা করে দাও না। আমি ভুল করেছি নীরা। জানি এ ভুলের কোনো ক্ষমা হয় না। তবু আমাকে মাফ করে দাও নীরা। তোমার নীরা মনে করলো সেই দিন এই ঘটনা। সেদিন গর্ভবতী নীরাকে ঠকানোর জন্য একটু অনুশোচনা ছিল না তুহিনের মুখে। নীরা জানে আজ তুহিন নিঃস্বার্থে এসেছে এখানে, আজ অনুশোচনার জন্য নয়। নীরার মনে অশান্তির উতাল পাতাল ঢেউ খেললেও সে নিজেকে শান্ত রাখলো। ঠান্ডা স্বরে বলল, পা ছাড়ো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুহিন নীরার পা ছাড়ল না। সে আবারও আগের মতো করে আকুতি মিনতি করতে লাগলো। খানিকক্ষণ পর নীরা বিরক্ত হলো। সে একটা লাথির মতো করে ঝাটকা মারল তুহিনকে। হঠাৎ করে করাতে তুহিন তাল সামলাতে না পেরে ছিটকে সরে গেল খানিকটা। নীরা ফিরেও তাকালো না সেদিকে। অঘুরে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল। যাওয়ার আগে বলে গেল, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুহিন। তবে আমার মেয়ে তোমাকে কখনো ক্ষমা করবে না। আর দোয়া করি সৃষ্টিকর্তাও যেন তোমাকে কখনো ক্ষমা না করে। পিছনে অসহায় তুহিনকে রেখে নীরা সামনে এগিয়ে গেল। ভুলক্রমেও পিছনে ফিরল না, আর কখনো ফিরবেও না। কেটে গেছে কয়েকটা মাস। নীরার মেয়ের বয়স এখন 11 মাস। আর কিছুদিন পরে 1 বছর পূর্ণ হবে। সেদিন ছিল শুক্রবার। নাবিহা ঘুমে রয়েছে বলে নীরা বসে আছে বারান্দায়। এমন সময় ফয়সাল এলো ওদের বাড়িতে। ফয়সাল এখন তেমন একটা আসে না, মাঝে মধ্যে খবর নিতে আসে নীরার। আজও সেই রকম ফয়সাল এলো নীরাদের বাড়িতে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম ঘটলো। ফয়সাল হাতে মিষ্টির প্যাকেট, মুখে একটা অমায়িক হাসি। ফয়সাল নীরার সামনে এসেই মিষ্টির প্যাকেট বাড়িয়ে দিল নীরার দিকে। নীরা কিছুটা অবাক হলো এতে। মিষ্টি হেসে বলল, আজকে মিষ্টি হঠাৎ? ফয়সাল হেসেই বলল, অভিনন্দন নীরা, তুমি জিতে গেছো। সত্যের জয় হয়েছে নীরা। নীরা জানতো আজ তুহিন নীরা জানতো আজ তুহিনের কেস কোর্টে উঠেছে। কিছুদিন আগেই তুহিন ধরা পড়েছিল। গ্রামের মানুষের সাক্ষী আর দীপার মামলা সব মিলিয়ে তুহিন বাজেভাবে ফেঁসে গিয়েছিল সেবার। আজই ওর কেস কোর্টে ওঠার কথা। সম্ভবত কোনো ভালো রায় দিয়েছে, তার জন্য ওই ফয়সাল এত খুশি। নীরার এসব ভাবনার মাঝেই ফয়সাল বলে উঠল, তুহিনের 3 বছরের জেল হয়েছে নীরা। জানি তোমার সাথে করা অন্যের কাছে এটা কিছুই না, তবুও শাস্তি তো পেল। নীরা অবাক হয়ে বলল, 3 বছর? হ্যাঁ, প্রথমে তো পুলিশ দীপা ও তুহিনের ব্যাপারটা ব্যক্তিগত বিষয় হিসেবে চালিয়ে দিচ্ছিল, কিন্তু পরে অনেক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে। নীরার মা এসে গেলেন তার মধ্যে। তিনি এসে নীরাকে জড়িয়ে ধরলেন। মেয়ের মাথায় চুমু খেলেন স্নেহতে। আদরে কণ্ঠেই বললেন, সৃষ্টিকর্তার বিচারে দেখিয়ে দিয়েছেন, আমার মেয়েটাকে কাঁদানোর শাস্তি এবার হাড়ে হাড়ে টের পাবে। জেলখানার অন্ধকারে ঘরে পচে মরবে জানোয়ারটা। নীরা আজও কাঁদল।
তবে এই কান্না ছিল বিজয়ের কান্না। নীরা জিতে গেছে। হয়তো তুহিন তার সাথে করা অন্যায়ের পায়নি, তবু নীরার মনে আজ অদ্ভুত শান্তি লাগছে। সবশেষে তুহিন শাস্তি পেল। আমি ভাবছি তোমার কেসটা আবারও রিওপেন করব। এইবার ওর ওসি মামা আর কোনো কিছু করতে পারবে না, যেহেতু জেল একবার হয়েছেই। নীরা সম্মতি জানালো এতে। তার কোনো আপত্তি নেই। তুহিন শাস্তি পাক, মরুক, যা খুশি করুক, নীরার কিছুই যায় আসে না, কিছুই না। ফোনে কল আসায় নীরার মা চলে গেল সেখান থেকে। মা চলে গেলে নীরা ফয়সালকে বলল, দীপার কোনো খবর জানেন ভাইয়া? ওর মা প্রায় এসে কান্না করে আমার কাছে। আমি কিছুই বুঝতে পারি না কি বলবো। বিষয়টা আমার কাছে অনেক বিব্রতকর। ফয়সাল উৎফুল্ল হয়ে বলল, ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম বলতে। জানি তো, দীপের বাবা তো ওকে ত্যায্য করেছে। কেন করেছে জানো? নীরা মাথা নাড়ায়, কিছুক্ষণ ভেবে বলে, তুহিনের সাথে ছাড়াছাড়ি হওয়ার জন্য না? বোকা কথাকার। এই জন্য কোনো বাবা তার মেয়েকে ত্যায্য করে? দীপার তো আরও 2-3 জায়গায় বিয়ে হয়েছে এই কয়েক মাসে। ফয়সাল বলল। নীরার মুখ হা হয়ে গেল। কি বলছেন? 2-3 জায়গায় বিয়ে হয়েছে মানে? আরে তুহিনের সাথে ছাড়াছাড়ির পর ওদের কেস চলাকালেই দীপা আবারও বিয়ে করে। সেখানে মাসখানেকও সংসার করতে পারেনি। তারপর আবারও বিয়ে করে অনলাইনে পরিচয় না কি যেন এক ছেলের সাথে, সেখানেও থাকতে পারেনি। সব জায়গায় সমস্যা ওর। বিয়ের আগে যে ছেলেদের পছন্দ হয়, বিয়ের পর আর তাদের ভালো লাগে না, তারপরে হয় ছাড়াছাড়ি। দীপের বাবা এসব কারণে ওকে ত্যায্য করেছে। এখন সম্ভবত গার্মেন্টসে কাজ করে দীপা। আর শুধু নীরার অবাক হওয়ার দিন। আজ শুধু নীরার অবাক হওয়ার দিন। প্রকৃতির বিচার এমনই হয়, আসলেই হয়। নীরার সাথে না হলে হয়তো বুঝতেই পারতো না সে। নীরা কিছু বলতে চাপে, তখনই ঘর থেকে নাবিহার কান্নার আওয়াজ ভেসে এলো। নীরা ধড়ফড় করে উঠে গেল মেয়ের কাছে। কিছুক্ষণ পর পুতুল সোনাকে কোলে নিয়ে বেরিয়ে আসলো সে। পুতুল আবার ফয়সালকে খুব চেনে। ফয়সাল সামনে আসতে নাবিহা ঝাঁপতে গেল ফয়সালের দিকে। সামনের কিছু দাঁত উঠেছে নাবিহার। দাঁতগুলো বের করে হেসে উঠল খিলখিল করে। ফয়সাল নাবিহার হাসি উপেক্ষা করতেই পারল না। সেও হাত বাড়িয়ে দিল নাবিহার দিকে। ফয়সাল নাবিহাকে কোলে নিয়ে বসলো। তখন নীরা বলল, ঠকেছি, ঠকেছি, ঠকে গিয়েও জিতে গেছি আমি। এরপর নাবিহাকে কোলে নিল সে। নাবিহার কপালে চুমু খেয়ে পড়ল। তোমার মাম্মাম জিতে গেছে মা, তোমার মাম্মাম জিতে গেছে। সাথে জিতিয়ে দিয়েছে হেরে যাওয়া প্রত্যেকটি নারীকে। নীরার কথা শুনে ফয়সাল এক হাত বাড়িয়ে দিল নীরার দিকে। নীরা কি মনে করে যেন ফয়সালের হাতে হাত রাখলো। এতে ফয়সাল খুশি হলো হয়তো। দুজনেই আর কোনো কথাই বলল না। একসাথে তাকালো নাবিহার দিকে। সমাপ্ত।